প্রতিহিংসা, বিষয় সম্পত্তি, টাকা পয়সার উপর লোভ, এই বিষয়গুলো কিছু কিছু মানুষের মধ্যে এমনভাবে মাথাচাড়া দেয় যে সেই সমস্ত নিম্নরুচির মানুষেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে যে কোনো রকমেরই খারাপ কাজ করতে কিন্তু পিছপা হয় না। আমরা অনেক সময়ই গ্রামাঞ্চলে বা কিছু কিছু সময় শহরাঞ্চলেও আমরা বান মারা কথাটা শুনে থাকি, যে একটা মানুষের উপরে বান মারা হয়েছে এবং সেই যে মানুষটার উপর আর কি বান মারা হয় তাকে কিন্তু অনেক রকমের পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সে আস্তে আস্তে মৃত্যুপথ যাত্রী হয়ে ওঠে। একটা বাচ্চা ছেলেকে এরকমই একটা প্রতিহিংসা বশত মৃত্যুবান মারা হয়েছিল এবং তার পরপর কি কি ঘটনা ঘটেছিল সেই সত্যিটাই আজ আমি এই চ্যানেলে আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় যারা ঘটনা পাঠাচ্ছেন তারা যদি ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও পাঠাতে পারেন তাহলে খুব ভালো হয়। আর প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে সত্যি ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেটা আমাকে বনগাঁ থেকে অর্কপ্রভ লিখে পাঠিয়েছে। আর যে ঘটনাটা আমি বলবো সেটা কিন্তু অর্কপ্রভর নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। অর্কপ্রভরা অর্কপ্রভর নিজেরই আর কি ছোট থেকে বড় হয়ে ওঠা ওদের যে পৈতৃক বাড়ি বনগাঁতে, সেখানেই। ওই বাড়িতে ওর বাবারা 3 ভাই আর ওর 2 পিসি থাকতো। তো 2 পিসির বিয়ে হয়ে যায়, কিন্তু 2 পিসির মধ্যে যে ছোট পিসি তার বিয়ে কিন্তু বনগাঁতেই হয় এবং আরেক যে পিসি রয়েছে তার বিয়ে সোনারপুরে হয়। এবার ওদের বাড়ি যেটা ছিল সেটা কিন্তু বেশ বড় একটা বাড়ি। সেখানে সবাই ওর বাবাদের যে ভাইরা তারা সবাই ওই একটা বাড়িতেই থাকতো। খাওয়া দাওয়া আলাদা ছিল কিন্তু থাকাটা একসাথেই ছিল, সবাই একই সাথে একই বাড়িতে থাকা। এবারে অর্কপ্রভর যে ঠাকুমা তিনি কিন্তু বহুদিন আগেই গত হয়েছিলেন, কিন্তু ঠাকুমা গত হওয়া সত্ত্বেও এই অর্কপ্রভর যিনি দাদু ছিলেন, ওনার বাবার যে বাবা, সে কিন্তু পুরো সংসারের সমস্ত কিছু, ইভেন রান্নাঘরের ব্যাপার থেকে শুরু করে বাইরের ব্যাপার সমস্ত কিছু কিন্তু ওর দাদু খুব সুন্দরভাবে মেনটেন করতেন। অর্কপ্রভর যে 2 পিসি রয়েছে সেই পিসিকেও কিন্তু দাদু নিজের দায়িত্বে বিয়ে দিয়েছিলেন এবং খুব ভালো বাড়িতেই ভালো ঘরে তাদের বিয়ে হয়। আর অর্কপ্রভদের বাবারা 3 ভাই, ওর বাবা হচ্ছে মেজো ভাই। এবার ওর যে জ্যাঠা ছিল সেই জ্যাঠা এবং ওর ছোট কাকা সবাই কিন্তু বেশ মিলেমিশে পরিবারে থাকতো। আচ্ছা, এবার বলি, অর্কপ্রভর জ্যাঠার হচ্ছে 2 মেয়ে আর ওর যে ছোট কাকা তার হচ্ছে 1 মেয়ে। আর বাড়িতে অর্কপ্রভর যেহেতু ওর বাবা হচ্ছে মেজো ভাই, তার ওই একই ছেলে অর্ক। এইবারে বাড়িতে ছোট থেকে বড় হয়ে উঠেছে, সবার সাথে মিলেমিশে সবকিছু খুব ভালো চলছিল। হঠাৎ করেই অর্কপ্রভর যে দাদু, ওনার কিছু জমি ছিল এবং উনি একজনের সাথে পার্টনারশিপে, খুব বেশি কাজ ওনাকে করতে হতো না, কিন্তু পার্টনারশিপে উনি একটা ছোট ব্যবসার অংশীদার ছিলেন এবং সেই ব্যবসা থেকে যা টাকা পয়সা আসতো সেটা যেহেতু দাদু ওই ব্যবসাটার অংশীদার ছিলেন, তো উনি সেটা সংসারেই খরচা করতেন। আর ওনার 3 ছেলেই, অর্কপ্রভর দাদুর 3 ছেলে, তারাও যে যার মতো ভালোই রোজগারপাতি করে। এইবারে ছোট কাকা যে ছিল তার যখন মেয়ে হলো তার কিছুদিন পর থেকে, সেই সময় অর্কপ্রভর বয়স হচ্ছে, ও যেটা লিখেছে ওই 11-12 এরকম বয়স। তো মাঝে মধ্যেই ওর ছোট কাকার যে ঘর ছিল, ছোট কাকার সাথে তার ওয়াইফের কিন্তু মোটামুটি মাঝে মধ্যেই ঝগড়া হতো। এবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, যেহেতু সবাই একই বাড়িতে থাকে,
তো সবাই মোটামুটি শুনতে পেত। এবার এই যে ঝগড়াটা হতো, মেনলি যে কারণে ঝগড়াটা হতো সেটা হচ্ছে যে যেহেতু মানে উনি ওনার স্ত্রীকে বা মেয়েকে ভালোবাসতেন না তা কিন্তু নয়। ছোটো কাকা তার মানে স্ত্রীকে মেয়েকে ভালোবাসতেন, কিন্তু উনি ভেবেছিলেন যে ওনার একটা ছেলে হবে। বা যেহেতু ওনার একটা মেয়ে, আর কোনো কারণে হয়তো ওনারা মানে ওনাদের ওই একটাই মেয়ে ছিল, আর কোনো সন্তান হয়নি তারপরে। তো এটা নিয়ে মাঝে মধ্যে উনি আক্ষেপ করতেন, মাঝে মধ্যে উনি বলতেন যদি আজকে আমার ছেলে থাকতো তাহলে এইটা করতো সেইটা করতো, আর সেটা শুনে হয়তো ওর ছোটো কাকিমা কিছু একটা বলতেন। তো এই নিয়ে মাঝে মধ্যে একটু সামান্য কথা কাটাকাটি হতো, এবং সেটা কিন্তু বাড়ির সকলেই জানতো যে মাঝে মধ্যে ওদের মধ্যে এই বিষয়টা নিয়ে ঝগড়া ঝামেলা হয়। আর ওর যে পিসি ছিল, যে বড় পিসি, সেই বড় পিসি কিন্তু মানে ওনার এক ছেলে এক মেয়ে রয়েছে, আর ওনার বিশাল মানে দুই দুই পিসিরই খুব বড় লোক বাড়িতে বিয়ে হয়েছিল। আর ছোট পিসি যে ছিল, সেই ছোট পিসির এক ছেলে ছিল। এই হচ্ছে পুরো পরিবার। এবার হঠাৎ করেই একদিন মানে দুপুরবেলা কথা টথা হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে, সেদিন ছুটির দিন ছিল। তো অর্কর দাদু হঠাৎই বলছে যে উনি ওনার ব্যবসার যে অংশীদারটা রয়েছে, মানে অংশীদারিত্ব রয়েছে, তো সেই ব্যবসাটার উনি মানে খুব বেসিক লেভেলে ব্যবসাটায় সাথে উনি যুক্ত হয়েছিলেন। তো তারপরে আস্তে আস্তে ব্যবসাটা গ্রো করেছে। তো ওনার ইচ্ছে যে ওনার পোর্শনের যে ব্যবসাটুকু আছে সেটা উনি মানে প্রথমে উনি ওনার ছেলেদেরকেই একটা সময় বলেছিলেন যে তোরা কি ব্যবসাটা একটু দেখাশুনো করবি। তো যেহেতু তিন ছেলেই খুব ভালো চাকরি করতো, তো তারা বলেছে না আমাদের তো সময় নেই, আমরা এই ব্যবসাটাকে দেখাশুনো করতে পারবো না। তো সেই জন্য উনি ওনার মানে ওনার জীবদ্দশায় পুরোটাই কিন্তু উনি সেই ব্যবসার সংক্রান্ত যতটুকু যা কাজকর্ম থাকে সেটা কিন্তু উনি নিজেই করতেন। তো এবার একটা সময় একদিন বললাম যে একদিন দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে কথাবার্তা হচ্ছে, তো দাদু হঠাৎই অর্কপ্রভর দাদু হঠাৎ করেই উনি অ্যানাউন্স করেন যে উনি মানে মোটামুটি বাড়ি তো ওনার ছেলেদেরকে, ছেলেরা যেরকম যেরকম তাদের ফ্যামিলি নিয়ে আছে সেরকম তো থাকবেই, বাড়িটা 3 ভাগ হবে। আর যেহেতু ওনার মেয়েদের যখন উনি বিয়ে দিয়েছিলেন তখন প্রচুর গয়নাগাটি জিনিসপত্র দিয়ে বিয়ে দিয়েছিলেন, তো বাড়িটা উনি আর মেয়েদের মধ্যে ভাগাভাগি করবেন না। বাকি যা গয়না টাকা পয়সা যেগুলো ছিল সেগুলো উনি ওনার 5 ছেলেমেয়ের মধ্যে ভাগাভাগি করবেন। তো এই কথাটা যখন ওঠে তো তখন ছেলেরা তো বলে যে তুমি এখনই এগুলো কেন করতে চাইছো। তখন বলছে না আমার তো বয়স হয়েছে, অনেকটাই বয়স হয়ে গেল দেখতে দেখতে, আমি এই সমস্ত বিষয়গুলো আমি আমি বেঁচে থাকাকালীনই আমি ঠিক করে দিতে চাই, স্থির করে রাখতে চাই, যাতে পরবর্তী সময় তোমাদের যাতে কোনো অসুবিধে না হয়। তো ফোনে তার মেয়েদেরকেও বলা হলো। এবার যেই পিসি বললাম যে আমি আপনাদেরকে বললাম যে ছোট পিসি কিন্তু বনগাঁতেই থাকতো, তো ছোট পিসিও এসেছে, এসে সমস্ত কথাবার্তাগুলো শুনলো। তো বললো যে ঠিক আছে তোমার যখন ইচ্ছে সম্পত্তি তুমি নিজে বেঁচে থাকাকালীনই ভাগাভাগি করে দিতে চাইছো, তো ঠিক আছে করে দাও, কোনো অসুবিধে নেই। তো সেই ওয়াইজ উনি কাজ করা শুরু করলেন, ও অর্কর দাদু যা আইনি কাজকর্ম থাকে সেগুলো উনি শুরু করলেন। এইবারে আমি যে বললাম যে ওনার কিছু জমি জায়গা ছিল, তো সেগুলো মোটামুটি উনি জানতেন যে ওনার ছেলেদের পক্ষে বা ওনার মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, তো তাদের পক্ষে সেই জমিও মেনটেন করা সম্ভব না। উনি যদি ওনার যদি বাই চান্স কিছু হয়ে যায় সেই জমিটা হয়তো বেহাত হয়ে যেতে পারে। তো উনি সেই জন্য ওনার ছেলেদেরকে বা মেয়েদেরকে কাউকে উনি জানাননি, উনি জমিটা আস্তে আস্তে বিক্রি করে দেন। ঠিক আছে, এবং সেটা কিন্তু যখন উনি বিক্রিটা করেছিলেন তখন কিন্তু অর্কর দাদু না ছেলেদের বলেছেন না উনি ওনার মেয়েদেরকে বলেছেন। ওনার প্ল্যান ছিল যে যে জমিটা বিক্রি করা হবে সেই জমি বিক্রি করে যে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সা উনি কিছুটা অংশ মানে একটা উনি এনজিওর সাথে যুক্ত ছিলেন, মানে সেভাবে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন না, কিন্তু সেই এনজিওটা আর কি খুব দুস্থ ছেলে মেয়েদের জন্য কাজ করে, কলকাতার মধ্যেই নাকি সেটা। তো সেখানে ওনার কিছু টাকা দান করার ইচ্ছে ছিল। এবার ওনার না জানানোর পিছনে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে উনি ভাবলেন যে উনি যদি এই কথাটা বলেন ওনার ছেলেরা বলতে পারে যে ঠিক আছে তোমার দেয়ার কি আছে, তুমি নাও দিতে পারো। তো সেই সমস্ত কোশ্চেন আসুক সেটা উনি চাননি, তো সেই জন্য উনি জমিটা ছেলেদেরকে না জানিয়ে বিক্রি করেন এবং উনি টাকাটা নিয়ে নেন। এবার এই মানে কাজগুলো যখন হয় যে উনি আইনিভাবে সেই ব্যাপারগুলোকে মানে মিটেমাট করবেন, তো সেগুলো যেদিন উনি করেন মানে এই ঘটনাটা ঘটার মানে জমি ঠমি বেচা 3 মাস পরে ওনার দুই পিসি মানে অর্কর দুই পিসিও সেদিন বাড়িতে এসেছিলো, আর 3 ভাই তো ছিলই। তো তাদের সামনে উনি অ্যানাউন্স করেন যে আমার তো জানো আমার ওইদিকে কয়েকটা জমি ছিল, তো আমি জমিগুলো বিক্রি করে দিয়েছি। এইবারে যেই মুহূর্তে সবাই শোনে যে বিক্রি করে দেওয়া হয়েছে জমি, তাতে কিন্তু এই অর্কপ্রভর বাবা ছাড়া বাকি মোটামুটি ওর বাবারও একটু প্রথমে খারাপ লেগেছিল যে আমাদেরকে জানালে না, কিন্তু সে আর তখন সামনাসামনি কিছু বলেনি।
কিন্তু ওনার ছোট মেয়ে মানে মানে অর্কপ্রভর ছোট পিসি, তারপরে ওর জ্যাঠা, ওর ছোট কাকা, তারা কিন্তু প্রচণ্ড রকমভাবে রিয়্যাক্ট করে। ওর বড় পিসি একটু কম রিয়্যাক্টই করেছিল, ভেবেছে যে ঠিক আছে তুমি ঠিকঠাক মতো কাজটা করতে পেরেছো, এটাই ভালো। তুমি যদি জানাতে তাহলে হয়তো আমরা দেখতে পারতাম যে তুমি ঠিকঠাক রেটে বিক্রি করছো কিনা বা তোমাকে কেউ ঠকাচ্ছে কিনা। তো তখন অর্কপ্রভর দাদু বলল যে হ্যাঁ আমি ভেবেছিলাম তোমাদেরকে জানাবো, কিন্তু তোমরা সবাই এত ব্যস্ত থাকো, আর আমি ব্যাপারটা অনেকের সাথে আলোচনা করেই করেছি, ফলে আমাকে ঠকাবে বা আমি কম দামে জমিটা বিক্রি করবো এরকম কোনো সম্ভাবনা ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে আর জানাবো না, একবারে টাকা পয়সা পেয়ে যাই তারপরে জানাবো। তো সেই দিন যে উনি ওটা অ্যানাউন্স করেন সেটা কিন্তু অনেকেরই ভালো লাগে না। এবারে সেই দিনই ওর যে জ্যাঠা ছিল, সেই জ্যাঠা কিন্তু সেই ব্যবসার কথাটা নিয়ে প্রসঙ্গ তোলে যে তোমার যে ব্যবসায় অংশীদারিত্ব আছে সেটা তো খাতায় কলমে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তোমার নামেই আসে। তো বলছে তাহলে সেটার কি হবে, তুমি যখন সব কিছুই ফিগার আউট করছো তাহলে এই ব্যাপারটাও তুমি ক্ল্যারিফাই করে দিয়ে যাও যে তুমি কি করতে চাও। তো তখন মানে এখানে আমার একটা কথা বলে রাখি, যেটা অর্কপ্রভ লিখেছে যে ওর দাদুর একটু ছেলেদের উপর একটু অভিমান ছিল। কি বিষয় নিয়ে অভিমান ছিল সেটা একটুখানি আমি বলি। সেটা হচ্ছে যে যখন ওর দাদুর ওই মানে ব্যবসাটা ছিল এবং উনি চেয়েছিলেন যে ওনার কোনো ছেলে অ্যাটলিস্ট মানে পার্ট টাইমেও যদি একটু ওনাকে সাপোর্ট করতো তাহলে হয়তো বিজনেসটা আরও ভালো হতো বা আরও কিছু হেল্প হতো। কারণ উনি যার সাথে বিজনেস করেন তো সেও ওনাকে বলেছিল যে তোমার তো বয়স হয়ে গেছে, তো তুমি তোমার কোনো একটা ছেলেকে একটু হেল্প করতে বলো, কখনো কোথাও হয়তো কোথাও একটু যেতে হতে হবে বা কারোর সাথে গিয়ে হয়তো একটা কথা বলতে হবে। কিন্তু সত্যিকারের বিষয় হচ্ছে যে ওনার 3 ছেলের 1 ছেলেও কিন্তু সেই বিষয়ে কোনোদিনই কোনো ইন্টারেস্ট দেখায়নি। তো সেই জন্য ওই দাদুর অনেকবারই ওনার ছেলেদেরকে বলেছে যে অমুক জায়গায় গিয়ে একটু কথা বলতে হবে, অমুক জায়গা থেকে অমুক পেপারটা একটু বার করতে হবে, একটু করে দে না। কিন্তু কোনো ছেলেই সময় পায়নি বা তাদের সেই ইন্টারেস্টও ছিল না। তো এই পুরো বিষয়টা নিয়ে না একটা মানে মনে একটা ওনার অভিমান ছিল। তো সেই সময় উনি একটা অদ্ভুত রকমের কথা বলে বসেন। মানে এই প্রসঙ্গটা যখন ওর জ্যাঠা জিজ্ঞেস করে তখন অর্কর দাদু একটা অদ্ভুত কথা বলেন, যেটা সবার কাছে ভীষণ রকমভাবে অদ্ভুত লেগেছিল এবং অনেকে তাতে খুশিও হয়নি। আচ্ছা, এখানে এই কথাটা বলার আগে আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে অর্ক কিন্তু দাদুকে ভীষণ ভালোবাসতো। মানে একজন দাদু নাতি তো সম্পর্ক খুব ভালোই হয়, দাদুর নাতি নাতনির সাথে দাদু ঠাকুমার একটা খুব অন্যরকম সম্পর্ক হয়। কিন্তু এক্ষেত্রে যেটা ছিল মানে অর্ক না মানে ওর দাদুর খুব ক্লোজ ছিল। মানে দাদুর চশমা কোথায় হারিয়ে গেলে সেই চশমা খুঁজে দেওয়া থেকে শুরু করে দাদু খুব জোয়ান খেত, মানে পকেটে একটা করে কৌটো রেখে দিত সেই জোয়ানে, এবং সেই জোয়ান ফুরিয়ে গেলে কোন দোকানে জোয়ান দাদু খেতে ভালোবাসে সেটাকে কিভাবে বানিয়ে আনতে হবে সমস্তটাই কিন্তু অর্ক ছোট থেকে করে, মানে একদম ছোট থেকে দাদুর সাথে যেত। তো দাদু অর্ককে ভীষণ ভালোবাসে। তো সেই জায়গা থেকে দাদু ওখানে অ্যানাউন্স করে যে আমার যে ব্যবসার অংশীদারিত্বটা রয়েছে আমি সেটা আমার যে পার্টনার তাকে বলে দিয়েছি আমি সেভাবেই কাগজ বানাতে, যে সেটা আমি আমার যে নাতি অর্কপ্রভ ওর নামে আমি করে দিচ্ছি। হুম তো এই কথাটা যখন শোনে তখন ওর জ্যাঠা থেকে শুরু করে কাকা, বড় পিসি, ছোট পিসি সবাই ভীষণ রকমভাবে অবাক হয়ে যায়। সবাই এটা ভেবে অবাক হয়ে যায় যে আরও নাতি নাতনি থাকতে হঠাৎ করে কেন অর্ককেই পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে একটা ওদের ভিতরে অসন্তোষ সৃষ্টি হয়। যাই হোক, তো সেটা নিয়ে তো সেদিন প্রচুর কথাবার্তা হয়। ওর জ্যাঠাও বলে যে আমারও তো 2 মেয়ে রয়েছে, ওর ছোট কাকা বলে যে আমারও 1 মেয়ে রয়েছে, ওর ছোট পিসি বলছে আমার 1 ছেলে রয়েছে, বড় পিসির ঘরে 1 ছেলে 1 মেয়ে। তিনি অবশ্য সেভাবে নাকি সেদিন কিছু বলেননি, ওনার সে বিষয়টা নিয়ে অতটা কিছু মনে হয়নি। তো সবাই প্রচণ্ড রকমভাবে অসন্তোষ প্রকাশ করে যে এটা কেন। এবার সবাই ভাবছে যে অর্কপ্রভর বাবা মা হয়তো কোনোভাবে প্রভোগ করেছে যে সেই অংশীদারিত্বটা ব্যবসার অর্ককে দিয়ে দেওয়ার জন্য। তো এইটা নিয়ে সেদিন রাতে বেশ ভালো রকম একটা ঝামেলা হয়। তো তারপরে যখন ঝামেলা হয় তো তখন ওর দাদু নাকি বলেছিল যে ঠিক আছে আমি ওকে ব্যবসাটা দেবো, এটা মনস্থির করে রেখেছি এবং আমার মনে হয় ও পারবে। আর আমি আমার 3 ছেলেকে বহুবার বলেছি, তারা আমাকে কোনো রকম কোনো সাহায্য করেনি। তাই আমার মনে হয়েছে যে আমি অন্য কোনো ছেলেকে আমি এটা দিয়ে যেতে পারবো না। আর আমার ছেলের ঘরে একটাই নাতি। আর তখন ওর যে ছোট পিসি ছিল সে বলছে আমারও তো ছেলে রয়েছে, তা তুমি তো আমার নাতি তো আমার ঘরে আমার যে ছেলে রয়েছে তাকেও তো তুমি দিয়ে দিতে পারতে। তো এসব নিয়ে প্রচুর একটা তর্ক বিতর্ক হয় এবং আলটিমেটলি তখন দাদু বলে যে উনি বাকি নাতি নাতনিদেরকে
কিছু কিছু করে টাকা পয়সা দেবেন। ওনার আরও যা কিছু রয়েছে সেগুলো উনি বেচে দেবেন। তো সেগুলো থেকে উনি যা টাকা হবে সেগুলো উনি ওনার বাকি যারা নাতি নাতনি রয়েছে তাদের সকলের নামে ফিক্সড ডিপোজিট করে দেবেন। তো ব্যাপারটা সেখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের কথাই উনি সেখানে অ্যানাউন্স করেন এবং সেটা ব্যাপারটা ওখানে থেমে যায়। যাই হোক, তো তারপর থেকে যেটা অর্কপ্রভু লিখেছে যে ওদের মানে সবাই তো একই বাড়িতে থাকতো, খাওয়া দাওয়া যতই আলাদা হোক বাড়িটা একই, তো সবার সাথেই সবার সবসময় কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো ওই দিনের পর থেকে অর্কপ্রভুর বাবা মায়ের সাথে কিন্তু সবাই একটু কম কথা বলছিল, কারণ কারোর ডিসিশনটা পছন্দ হয়নি এবং সবাই খুব সম্ভব এটাই ভেবেছিল যে অর্কর বাবা মাই হয়তো ওর দাদুকে দিয়ে কাজটা করাচ্ছে এইভাবে। এবং তারা নাকি এটাও বলে যে এই যে জমি বিক্রি হয়েছে সেই জমি বিক্রির ব্যাপারে সত্যিকারেরই যেখানে অর্কর বাবা কিছুই জানতো না, তো তার জ্যাঠা, ওর ছোটো কাকা, পিসি তারা এটাই বলে যে তুই নিশ্চয়ই জানতিস, বাবা যখন তোর ছেলেকে নিজের ব্যবসার অংশীদারিত্বটা দিয়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই তুই এটাও জানতিস। তো সেটা নিয়ে ভাই বোনেদের মধ্যেও মানে সবাই আর কি অর্কপ্রভুর বাবাকে একটু ভুল বোঝে। যাই হোক, তো ব্যাপারটা সেভাবে চলতে থাকে। হুম এরপরেও মানে একটা সম্পর্কগুলো যেরকম ছিল এই ঘটনাটা ঘটার পরে বা এই অ্যানাউন্সমেন্টটা যখন ওর দাদু করে, আচ্ছা এখানে কিন্তু একটা কথা বলে রাখি, ওর দাদু কিন্তু একদম মানে খুব সুস্থ সবল একজন মানুষ ছিলেন। উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন বা ওনার কোনো মেজর প্রবলেম ছিল সেটা কিন্তু নয়। ওনার তখন হঠাৎই মনে হয়েছিল যে ওনার এবার করে দেওয়া উচিত, তাই উনি করেছিলেন। যাই হোক, তো এরপরে তো আস্তে আস্তে সম্পর্কগুলো একটু একটু করে ওর চোখের সামনে পুরো ও নিজে চোখে দেখে যে আলাদা হয়ে যাচ্ছে। যেভাবে আগে সম্পর্কগুলো ছিল, যেভাবে আগে সবাই ফ্রিলি কথা বলতো, কেউ তারপরে ওদের সাথে আর অতটাভাবে কথা বলতো না, এরকম নানান জিনিসপত্র ফ্যামিলির মধ্যে শুরু হয়ে যায়। হুম তো ওর ওটা মনে আছে যেটা ও লিখেছে ইমেলে বা যেভাবে ও লিখেছে ইমেলে, আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো একদিন এই ঠিক দুপুরবেলা, সেদিনকে অর্কর স্কুলে যায়নি, কিছু একটা কারণের জন্য স্কুল ছুটি ছিল। তো দাদু ওকে ওর ঘরে ডেকেছে। তো ডেকেছে, ও তো সঙ্গে সঙ্গে চলে গেছে দাদুর কাছে। তো গিয়ে ওনার গল্প টল্প করছে। তো দাদু না মাঝে মধ্যেই যখন মানে গল্প টল্প করতো, দাদু ওই ব্যবসার বিষয়ে কথা বলতো। আচ্ছা ব্যবসাটা কী ছিল সেটা একটুখানি বলে দিই। ব্যবসাটা ছিল হচ্ছে লোহার ব্যবসা। লোহার গ্রিল, তারপরে বিভিন্ন ধরনের লোহার যে কনস্ট্রাকশন হয় সেই গ্রিলের একটা ব্যবসার দোকান ছিল। হুম তো সেই বিষয় নিয়ে দাদু ওকে বোঝাতো যে কীভাবে ব্যবসা করতে হয়, কীভাবে কাজ নিতে হয়, কীভাবে কাজ ডেলিভারি করতে হয়। আর মাঝে মধ্যে কিন্তু দাদু ওকে নিয়েও যেত ওই ফ্যাক্টরিটায়। হুম তো এইভাবে মোটামুটি কথা হতো। তো ও ভেবেছে সেদিন হয়তো দাদু এসব কথা বলার জন্যই ওকে ডেকেছে, তো ও গেছে। যাবার পরে দাদু ওকে বলছে কি যে মানে ওদের ওখানে একটা দোকান ছিল যে দোকানে খুব সুন্দর করে জোয়ান পাওয়া যেত। আমি বললাম যে দাদুর কিন্তু জোয়ানের খুব নেশা ছিল। তো বলছে যে তুই আমাকে না বিকেলবেলা একটু জোয়ান এনে দিবি ওই দোকানটা থেকে। আর যে দোকানটায় জোয়ানটা পাওয়া যেত সেই দোকানে না খুব ভালো চাল ভাজা পাওয়া যায়, আপনারা হয়তো অনেকে খেয়ে থাকবেন। তো ওদের ওদিকে ওই বনগাঁর দিকে নাকি চাল ভাজাটা বেশ চলে, বেশ অনেক দোকানে দোকানে পাওয়া যায়। তো বলছে আমাকে না একটুখানি ভালো করে একটুখানি চাল ভাজা একটু মেখে একটুখানি আনবি তো, এই জিনিসই চানাচুর দিতে বলবি, একটু তেল, একটু কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মেখে আনবি। তো বলেছে হ্যাঁ। আর ছোটোবেলা থেকে অর্কপ্রভু প্রচণ্ড দুরন্ত প্রকৃতির, মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, গিয়ে দোকান থেকে জিনিস, এটাও খুব ছোটোবেলা থেকে করে। মানে 6-7 বছর বয়স থেকেও দোকান টোকান যায়, বাজার যায় এরকম। তো বলেছে ঠিক আছে দাদু তুমি এরকম করে বলছো কেন, তোমাকে আমি এনে দেবো, কোন দিন এনে দিই না। তো তখন দাদু নাকি ওকে বলেছিল যে না তুই কিন্তু আজকে এনে দিবি, হ্যাঁ তুই খেলতে যাওয়ার আগে আমাকে এনে দিবি, আমার কিন্তু মানে খুব খেতে ইচ্ছে করছে, আমার হয়তো আর বেশি সময় নেই। এই কথাটা দাদু ওকে বলে। এবার একটা ছোট ছেলেকে এভাবে কথা বলছে, তো সে তো আর এত কিছু বুঝবে না, তো ভেবেছে দাদু হয়তো কোনো কাজের বিষয়ে বলছে। তো বলেছে হ্যাঁ হ্যাঁ দাদু আমি তোমাকে এনে দেবো, তোমার সময় না থাকলে কেউ, তুমি ঠিক খেয়ে বেরোয়ো বলেছে। এবার বলার পরে ও ঠিক বিকেলবেলা চলে গেছে। এবার এবার এখানে একটা জিনিস বলে রাখি, দাদু না ওকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেটা লিখেছে ওই কিছু কিছু খুচরো টাকা দিত। কারণ কখনো হয়তো ওকে বললো তুই জোয়ান নিয়ে আয়, কখনো হয়তো বললো একটু মুড়ি মাখা নিয়ে আয়। তো এগুলোর জন্য ওকে ওই বারবার করে পয়সা দিত না, প্রত্যেক সপ্তাহ সপ্তাহ ওকে কিছু পয়সা দিয়ে রাখতো। আর ও কী করতো, ও তো দাদুর জন্য তো নিয়ে আসতো, তার সাথে সাথে ওরও যদি পছন্দের কোনো চকলেট হোক বা লজেন্স হোক বা কিছু একটা খেতে ওর ভালো লাগলো ও সেখান থেকে নিয়ে আসতো। তো বিকেলবেলা বেরিয়ে গেছে 5টার সময়, তো গিয়ে দোকান থেকে ওরকম চাল ভাজা, চানাচুর, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে এনেছে, আর যে দোকানটা থেকে ওই ভালো জোয়ান পাওয়া যায় ওখান থেকে জোয়ানটা নিয়ে এসছে। তো
তো দিয়ে এনে দাদুকে দিয়েছে এবং ও যখন দাদুর ঘরে ঢোকে ও দেখছে যে দাদু একটা চেয়ারে বসে রয়েছে। দাদুর ঘরে দুটো চেয়ার থাকতো, একটা খাট, একটা টেবিল, এরকম মানে আর কি ঘরে যা নর্মাল ফার্নিচার থাকে সেরকমই। তো দাদু বলছে যে কি দাদু তুমি বেরোবে না? তুমি বলছে না আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। তো এবারে এখানে একটা কথা বলে রাখি, ওর দাদুর প্রথম মানে রোজগারের যে ব্যাপারটা ছিল যে উনি বিকেলবেলা চাটা খেয়ে উনি একটু হাঁটতে বেরোতেন, সামনে ওদের যে জায়গা রয়েছে ওখানে ওনার কিছু বন্ধু বান্ধব থাকতো তাদের সাথে গল্প করা, বা উনি ওনার যদি ওনার ব্যবসার ওখানে যেতে হয় তো সেখানে মানে উনি কখনোই বিকেলবেলাটা কিন্তু বাড়িতে থাকতেন না। তো বলছে, তো দাদু বলছে না আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তো দিয়ে না উনি আস্তে আস্তে ওই চাল ভাজাটা খাচ্ছেন এবং চাল ভাজাটা খাচ্ছেন এবং খাওয়ার পরে একটু জোয়ান খেয়েছে। তো জোয়ান খাওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে এবার চাটা খেয়ে আমি বেরোই। এবার দাদু কিন্তু আমি বললাম যে কখন উনি সন্ধ্যের দিকে বেরোতেন, উনি বিকেলবেলায় বেরিয়ে যেতেন, কিন্তু সেদিন ওইটা খেয়ে উনি মানে একদম শান্তি মতো খেয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে যান। এবার উনি মোটামুটি ফেরেন গিয়ে 8টা সাড়ে 8টা, যদি কোনো কাজ থাকে উনি 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি ফিরে যান। সেই দিন কি হয়েছে, সেদিন উনি বেরিয়েছেন সন্ধে করে, তো 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, উনি কিন্তু আর বাড়ি ফিরছেন না। এবার বাড়ির লোকের স্বাভাবিকভাবে একটু চিন্তা হওয়া শুরু হয়েছে, তারপরে ভাবছে যে হয়তো ব্যবসার ওখানে কোথাও আটকে ঠাটকে গেছে। এবার ওদের যে ওই যে গ্রিলের যে জায়গাটা ছিল, যে ফ্যাক্টরিটা ছিল, তো সেখানে ফোন নাম্বার ছিল, তো ফোন নাম্বারে ফোন করেছে। তো ফোন নাম্বারে যখন ফোন করেছে মানে বাড়ির অর্কর বাবারা যখন ফোন করেছে তো তখন ওখানে প্রায় 10টা বাজে। তো 10টা বাজে বলছে একটা কর্মচারী ছিল, তো সে ফোনটা তুলে বলছে যে ওনার বাবার নাম নিয়ে বলছে যে উনি কি আছেন, ওনাকে উনি এত দেরি করছেন তাই আমরা ফোন করছি। তো তখন বলছে উনি তো আজকে এখানে আসেননি, উনি তো ফ্যাক্টরিতে আজকে আসেননি। তো সবার না খুব অবাক লাগে যে তাহলে গেল কোথায়, ফোনটা রেখে দিয়েছে। এবার তো সবাই খুঁজতে বেরোচ্ছে, যে এবার খুঁজতে বেরোয় মানে কোথায় খুঁজবে। তো ওখানে মানে ওদের বাড়ি থেকে বেরিয়ে একটা মোড়ের মাথা ছিল, সেখানে 2-3টে দোকান ছিল, তো মাঝে মধ্যে উনি ওখানে আড্ডা মারতেন। তো দাদু কি করেন যে মানে হয়তো ওখানে আড্ডা মারতে মারতে দেরি হয়ে গেছে বা কারুর বাড়ি গেছে কিনা, তো মানে অনেক সময় উনি ওখান থেকে কারুর বাড়ি চলে গেলেন, সেখানে হয়তো কোনো পুজো আর্চা বা কিছু ছিল, এরকম ঘটনা ঘটে। তো ওখানে ওনার ছেলেরা গিয়ে খোঁজ খবর করলো, কিন্তু ওনার কোনো খোঁজ পাওয়া গেল না, বললো যে উনি ওখানে আসেননি। তো এদিকে রাতও বাড়ছে, এবার সবার চিন্তা হচ্ছে যে কোথায় গেল মানুষটা। একটা মানুষ কাউকে কিছু না বলে উনি তো চলে যায়, এরকম উনি কাজ কখনোই করেন। উনি কোথাও গেলে বা কোথাও যদি দেরিও হয় উনি কিন্তু সব সময় বলে দেন, তাহলে গেল কোথায়। এইরকম করতে করতে 11:30 12টা বেজে গেল, তবুও কিন্তু দাদুর আর পাত্তা নেই। কোথায় গেল মানুষটা, কি হলো, বয়স্ক মানুষ, স্টেশনে যাওয়া হলো, স্টেশন চত্বরের আশেপাশে খোঁজ খবর করা হলো, কোথাও ওনার কোনো খোঁজ পাওয়া গেল না। আলটিমেটলি রাত 12:30টার সময় অর্কপ্রভর দাদু নিজেই কিন্তু বাড়ি আসেন, এবং বাড়ি আসার পরে উনি মানে একটু অদ্ভুত রকমের আচরণ করেন। সবাই যখন মানে ওই 12:30টার সময় যখন উনি বাড়ি আসেন, মানে প্রায় উনি 6:30 পৌনে 7টায় বাড়ি ফিরেছিলেন, বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেখান থেকে যখন উনি প্রায় 12:30 নাগাদ বাড়ি ঢুকছেন তো সবাই প্রচণ্ড চিন্তিত, সবাই জিজ্ঞেস করছে তুমি কোথায় গেছিলে, তুমি কাউকে কিছু বলে গেলে না, তুমি যদি দেরি করে যাবে মানে ফিরবে বা কোথাও যদি তোমার যাওয়ার কথা তুমি সেটা আমাকে বলে যেতে পারতে আমাদের, আমরা কি তোমায় আটকাতাম। তো দাদু না মানে যখন বাড়িতে ঢুকেছে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি কিছু একটা দেখে বা কিছু একটা হয়েছে ওনার, বা ওনার মনের মধ্যে একটা এমন কিছু চলছে যেটা উনি কাউকে বলতে পারছেন না। মানে একদম পুরো পাথরের মতো উনি হেঁটে হেঁটে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে উনি মানে ও আগে কি হতো যে উনি হয়তো বাইরে থেকে এলেন, এসে কিন্তু উনি আগে বসার ঘরে বসতেন, বসে সবার সাথে একটু টুকটাক কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে তারপরে উনি ওনার নিজের ঘরে যেতেন। কিন্তু সেদিন অত রাতে করে ফিরছে, বাড়ির সবাই এত চিন্তা করছিল, সবাই প্রশ্ন করছে, ছেলের বউরা ছেলেরা সবাই প্রশ্ন করছে যে কোথায় গেছিলেন আপনি, বা বাবা বলছে বাবা তুমি কোথায় গেছিলে। তো তখন উনি কোনো উত্তর দিচ্ছিলেন, উনি সোজা গিয়ে ওনার নিজের ঘরে ঢুকে পড়েন। এবং সেই সময় যেটা অর্কপ্রভু লিখেছে যে ওর স্পষ্ট মনে আছে, সেই সময় দাদুকে দেখে মনে হচ্ছিল কোথাও যেন উনি হারিয়ে গেছেন। মানে একটা মানুষ যদি নিজের মধ্যে না থাকে, তার যদি সেভাবে হুঁশ না থাকে, দাদুকে দেখে কীরকম একটা অ্যাবসার্ড মাইন্ডেড লাগছিল, মনে হচ্ছিল যেন উনি এমন কিছু একটা দেখেছেন বা এমন কিছু একটা প্রত্যক্ষ করেছেন যেটা দেখে উনি খুব ভয় পেয়েছেন বা উনি খুব অভিভূত হয়েছেন বা উনি খুব কষ্ট পেয়েছেন, কিছু একটা ওনার হয়েছে। তো ওনার জন্য খাবার টাবার আনা হলো, উনি সেরকম কিছু খাওয়া দাওয়া করলেন না, খুব সামান্য খেলেন। তো তারপরে যখন বাকিরা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কিছু তো বলো, তুমি কি কোথাও চোট পেয়েছো, কোথাও কি পড়ে ঠরে গেছিলে।
তো তখন উনি বলছেন যে ওনার নাকি আজকে যখন উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, তো সেই সময় ওনার কোনো মন্দিরে যেতে ইচ্ছে করছিল। তো উনি যথারীতি ওখানকার একটা মন্দির আছে, তো সেখানে উনি যান। তো সেই মন্দিরও তো আর বেশিক্ষণ খোলা থাকে না, সেই মন্দিরেও সন্ধ্যের আরতি ঠারতি হয়ে 7:30টার সময় বন্ধ হয়ে যায়। তো 7:30টার সময় যখন বন্ধ হয়ে যায়, তো তখন না ওনার আর বাড়িতে ফিরতে ইচ্ছে করছিল কোনো একটা কারণে। মানে উনি বলছেন যে আমি জানি না আমার কী মনে হচ্ছিল, তো আমি একটু হাঁটা শুরু করলাম। তো হাঁটতে 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 উনি স্টেশনের কাছে গিয়ে উনি একটা ট্রেনে উঠে পড়েন। হুম। এবং সেই ট্রেনে যে উনি উঠেছেন, উনি কোন ট্রেনে উঠেছেন কি উঠেছেন ওনার কিছু খেয়ালই ছিল না। পরে যখন ওনার মানে একটুখানি হুঁশ ফেরে, ওনার মনে হলো যে উনি ট্রেনে কেন উঠেছেন আর কোন দিকের ট্রেনে উঠেছেন। তো তারপরে উনি যে স্টেশনটা তারপরে আসছিল আপকামিং স্টেশনে উনি নেমে পড়েন। স্টেশনে নেমে পড়েন এবং নেমে পড়ে উনি আবার একটা মানে ফিরতির বনগালোকাল ধরেন। এবং উনি নিজে খুব অবাক হয়ে যান যে হঠাৎ করে উনি বাড়ি থেকে বেরোলেন, বাড়ি থেকে বেরিয়ে ওনার যে মনের মাথা যেখানে উনি গল্প আড্ডা করেন বা ওনার যে কারখানা রয়েছে সেখানে উনি যান। সেসব কোনো কিছু না করে হঠাৎ করে ওনার মন্দিরে যেতে ইচ্ছে হলো, সেটা তাও হতে পারে, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায় যে কারোর মন্দিরে যেতে ইচ্ছে হতেই পারে। কিন্তু মন্দির থেকে বেরিয়ে সে নয় বাড়িতে আসবে, না হলে সে কারখানায় যাবে বা সে আড্ডা যেখানে মারে সেখানে তার বন্ধুদের কাছে যাবে। বাট এটা কোনোটাই না করে কেন যে উনি স্টেশনে এলেন এবং কেন যে উনি একটা যে ট্রেন চোখের সামনে দেখছেন, উনি টিকিটও কাটেননি, কিচ্ছু না, উনি উঠে পড়েন। পুরো বিষয়টা কেন হলো, কিভাবে হলো, এটা ভেবে উনি নিজেই খুব অবাক হয়ে যান, যেটা সত্যি খুব অবাক করার মতোই বিষয়। কিন্তু উনি যখন ফিরতি ট্রেনে বাড়ি আসার জন্য ফিরতি ট্রেন ধরেন, তখন কিন্তু উনি পুরো কনসাস ছিলেন এবং উনি মনে মনে ভাবছিলেন যে ব্যাপারটা কি হলো। এইটা ভাবতে ভাবতে যখন উনি ট্রেনে উঠেছেন, ট্রেনটা তখন মোটামুটি খুব ফাঁকাও ছিল না আবার খুব ভিড়ও ছিল না। উনি একটা সিটে বসেছিলেন। তো বসে বসে উনি দেখতে পাচ্ছেন ঠিক ওনার উল্টো দিকে কোনো একটা বগিতে উনি একজন ভদ্রমহিলাকে দেখতে পান। যে ভদ্রমহিলাটা মানে উনি খেয়াল করছি যে ভদ্রমহিলাটা একটা ঘোমটা দিয়ে রয়েছে। যেখানে ট্রেনের মধ্যে ওইভাবে লোকাল ট্রেনে একটা কেউ ঘোমটা দিয়ে উঠে ট্রেনে রাইড করবে, এটা খুবই মানে অতটা তো মানে স্বাভাবিক দৃশ্য নয়, কারণ মানে বহু বছর আগে এই ঘোমটা ঠোমটা দেওয়া ব্যাপারটা অনেকটাই উঠে গেছে। তো উনি না মানে ওনার কেন জানি না মনে হলো যে এক ঝলক উনি তাকে দেখলেন এবং তাকে খুব চেনা মনে হয়, ওনার খুব চেনা। তো এইভাবে যখন ওনার খুব চেনা মনে হয়, তো উনি না একটুখানি দেখার চেষ্টা করেন যে মানুষটা কে, তাই খুব চেনা চেনা লাগছে, সে আমাকে দেখি মনে হচ্ছে যেন ঘুমটা দিচ্ছে। তো পুরো বিষয়টা না উনি আবার খুব মানে একটা গভীর চিন্তায় পড়ে যায়, দেখে আমার চেনা চেনা লাগছে কেন। তো উনি ভালোভাবে যখন মানে লোক উঠছে নামছে, তো একটা মানুষ দাঁড়িয়ে যদি থাকে ট্রেনে, তাকেও একটু এদিক ওদিক সরতে হয়। তো সেই একটু আধটু এদিক ওদিক সরতে সরতে দাদু ওই ভদ্রমহিলাকে দেখতে পান। এবং ওর দাদু যখন অর্কপ্রভু দাদু যখন এই ভদ্রমহিলাকে ভালো করে দেখতে পেলেন, তখন উনি ওনার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি দেখেন যে ওই ভদ্রমহিলা আর কেউই নয়, ওনার স্ত্রী। যে স্ত্রী বহু বছর আগে মারা গেছেন এবং যেই বয়সে উনি মারা গেছিলেন, দাদু কিন্তু মানে যে ভদ্রমহিলাকে দেখছে তার কিন্তু ঠিক সেই বয়সেই উনি দেখতে পাচ্ছেন, ওই বছর 40-45 এরকম এজে আর কি। উনি দেখে না মানে প্রচণ্ড মানে ওই সেই মুহূর্তটার জন্য দাদু বলছে মানে ওনার 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 তখন চোখ থেকে নাকি জল পড়ছিল যখন উনি কথাগুলো উনি ওনার বাড়িতে ওনার ছেলের বউদের সামনে বলছিলেন, যে উনি না মানে কাছে গিয়ে ডাকবেন না তার সাথে কথা বলবে নাকি তাকে দেখবে মানে দেখেই যাবে, কথা বলবে না, মানে উনি কিছু বুঝতে পারছেন, উনি পুরো ফ্রিজ হয়ে গেছেন ট্রেনের মধ্যে। তো উনি যখন মানে নিজের চোখকে বিশ্বাস করে পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা, উনি ভাবছেন আমি এটা কী দেখছি। মানে একটা মানুষ আর একটা মানুষের মতো দেখতে হয় এটা আলাদা ব্যাপার, যে ঠিক আছে একে এর মতো কিছুটা দেখতে লাগে, কিন্তু হুবহু একটা মানুষকে যদি দেখা যায়, আর এটা কিন্তু এমন নয় যে ফাঁকা ট্রেন রাতের বেলা, এরকম কিন্তু নয়, ট্রেনে কিন্তু লোক ছিল। তো ওই যে একটা ঝলক উনি দেখেন, দেখার পরে মানে উনি তো প্রথমে পুরো মানে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলেন। তো কিছুক্ষণ পরে উনি যখন একটু নিজেকে ধাতস্থ করেন, তারপর উনি ভাবলেন যে উনি সামনে যাবেন, ভদ্রমহিলার সামনে যাবেন। তো সেই চিন্তা করে উনি যখন এই ট্রেন থেকে ওঠেন, উনি দেখেন যে ট্রেনে যেখানে ওনাকে দেখা যাচ্ছিল, ওই ভদ্রমহিলাকে ট্রেনে দাঁড়িয়েছিলেন ঘোমটা দিয়ে, সে নেই। তো তারপরে আবার উনি যে মানে ট্রেনে খুঁজবেন বা কিছু, সেটা উনি মানে চারিদিকে ট্রেনে তাকাচ্ছেন, উনি দেখছেন না নেই। এবং যে স্টেশনটা তখন ঢুকছিল সেটা হচ্ছে ওদেরই বনগাঁ। তো উনি সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে যান
এবং ট্রেনটা মানে উনি ওদিকেই তাকিয়েছিলেন, ফলে কেউ যদি উনি যদি ওই ভদ্রমহিলা যিনি ঘোমটা দিয়েছিলেন তিনি যদি ট্রেন থেকে নেমে যেত সেটা কিন্তু উনি দেখতে পেতেন, কারণ ওনার চোখটা ওখানে পুরো আটকে গেছিল। কিন্তু কী করে চোখের পলকে মুহূর্তের মধ্যে উনি ভ্যানিশ হয়ে গেল সেটা কিন্তু দাদু বুঝতে পারে না। তো এই কথাটা যখন সবাই শোনে তো তারা দাদুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে যে না তুমি মায়ের কথা বেশি ভাবছো, তাই হয়তো তোমার এরকম হ্যালুসিনেশন হয়েছে, আর তুমি কিন্তু এভাবে আর সন্ধ্যের পরে বেরিও না, আর বেরোলেও তুমি তোমার মানে দাদুর একটা ফোন ছিল মোবাইল, বাট দাদু সেটা ইউজ করতো না একদম, মানে এটা অনেক বছর আগেকার কথা, তখন ওই এমনি জাস্ট নর্মাল কিপ্যাড ফোনগুলো ছিল, কিন্তু দাদু না খুব একটা ইউজ করতো না। তো সবাই বলেছে যে তুমি তাহলে ফোনটা নিয়ে যেও, তুমি এভাবে একা একা বেরিও না। তো সবাই দাদুকে খুব সান্ত্বনা দেয়। তো দাদু মোটামুটি ওই খুব সামান্য খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, দাদু কিন্তু তার আগে সন্ধেবেলা ওকে যে বলেছিল যে চাল ভাজা আনতে, ওটা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিল। তো যাই হোক, তো কিছুক্ষণ অর্কপ্রভু দাদুর সাথে ছিল, দাদুর মাথায় একটু হাত ঠাত বুলিয়ে ও তারপরে চলে যায়। ভালো কথা। পরের দিন সকালবেলা, যেখানে দাদু মোটামুটি ওই 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠে পড়ে, সেদিন সবাই ডাকাডাকি করার পরেও কিন্তু দাদু ওঠে না। এবং সবাই যখন একটু চিন্তিত হয়ে পড়ে যে মানুষটাকে ডাকাডাকি করা হচ্ছে, সে উঠছে না, তার কিছু হয়ে যায়নি তো, তো সেই সমস্ত চিন্তা করে যখন বাড়িতে ডাক্তার নিয়ে আসা হয়, তো ডাক্তার এসে চেক আপ করে বলেন যে উনি মারা গেছেন, ঘুমের মধ্যেই ওনার প্রাণ ত্যাগ করেছেন উনি। তো বুঝতেই পারছেন যে আগের দিন একটা এরকম ঘটনা বললো, তো সবাই ভাবছিল যে হয়তো দাদু এটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে পড়েছিলেন, বা উনি হয়তো এইসব বিষয় নিয়ে খুব চিন্তাভাবনা করেছেন, এবং সেই জন্যই হয়তো কোনো না কোনো কারণে দাদু সেটা নিতে পারেনি, ওই শকটা নিতে পারেনি, তো সেই জন্যই হয়তো দাদু মারা গেছেন। যাই হোক, দাদুর বয়সও হয়েছিল, তো ওনার মানে সবাই খুবই দুঃখ পায়, কষ্ট পায়, তো ওনার পারলৌকিক কাজকর্ম সব কিছু ভালোভাবে মিটে যায়। এইবারে মানে দাদু বেঁচে থাকাকালীন অবধি ওদের বাড়িতে একটা অন্য রকমের কালচার ছিল, যে যতই মনোমালিন্য হোক বা যাই হোক না কেন, ওই যে একসাথে বেঁধে থাকা সেই ব্যাপারটা কিন্তু কোথাও না একটা ছিল। সম্পত্তি ভাগাভাগির কথার সময় যখন একটুখানি মানে অনেকেরই ব্যাপারগুলো ভালো লাগেনি, কিন্তু তা সত্ত্বেও সেটার মধ্যে একটা অন্য রকমের ব্যাপার ছিল। কিন্তু তারপরে যেটা দেখা গেল যে দাদু মারা যাওয়ার পরে এই অর্কপ্রভদের উপরে একটা কিন্তু বেশ বলা যেতে পারে একটা প্রভাব পড়ল। মানে বাকি সবাই ওদেরকে না খুব মানে একটু খারাপ খারাপ কথা শোনাতো, কখনো ওর মাকে হয়তো 2-4টে উল্টোপাল্টা কথা বলে দিত, এবং সব কিছুর পিছনে কিন্তু একটাই রিজন ছিল, সেটা হচ্ছে ওই ব্যবসাটা অর্কর নামে করে দেওয়া। আচ্ছা, এখানে আবার যে একটা জিনিস বলে রাখি, যেটা অর্কপ্রভু লিখেছে, যে ওর দাদু যেটা বলেছিল সেটা যে শুধু বলেছিল তা নয়, উনি কিন্তু সেটা কাজেও করেছিলেন। উনি বলেছিলেন যে উনি ওনার বাকি যা যা জিনিসপত্র আছে সেগুলো বেচে হোক বা যেভাবে হোক উনি বেশ কিছু করে টাকা ওনার নাতি নাতনি, বাকি যারা নাতি নাতনি রয়েছে তাদের নামে ফিক্সড ডিপোজিট করে দেবেন। সেটা কিন্তু উনি মৃত্যুর আগে করে গেছিলেন। কিন্তু তারপরেও কোথাও না কোথাও অর্কপ্রভু এবং ওর বাবা মাকে ওর বাকি যারা ছিল, বিশেষত ওর কাকা জ্যাঠা পিসি, বড় পিসি অতটা নয়, বড় পিসি এইসবের মধ্যে অতটা থাকতেন না, তারা কিন্তু মাঝে মধ্যেই কথা শোনাতো। যাই হোক, তো এইভাবেই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই মানে দাদু মারা যাওয়ার প্রায় 3 মাস পরে হঠাৎই একদিন অর্কর প্রচণ্ড রকমভাবে শরীর খারাপ লাগে। স্কুল থেকে ফিরে শরীর খারাপ লাগে, এবার সেই শরীর খারাপ লাগাটা কীরকম ছিল একটুখানি আমি বলি। ও স্কুলে গেছিলো অন্যান্য দিনের মতোই, তো স্কুল থেকে ও বাড়ি ফেরে, বাড়ি ফেরার পরে মানে অন্যান্য দিনও প্রচণ্ড খিদে পেয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে, তো ও এসেই আগে খেতে বসে। কিন্তু সেদিন ওর একদম খেতে ইচ্ছে করছিল না, এবং খাবার দেখলেই ওর কীরকম একটা গা গোলাচ্ছিল। তো ও যখন বাড়িতে ওর মা ওকে খাবার দিয়েছে, তো ও বলেছে না আমি খাবো না। তোর মা বলেছে দেখ তোর একটু পরে আবার খিদে পাবে, তখন হয়তো আমি কোনো কাজ করবো, তুই তখন খেতে চাইবি, তুই এখনই খেয়ে নে। তো ও বলেছে না আমি খাবো না। তো বলেছে যে ঠিক আছে, তো যখন খেতে ইচ্ছে করছে না তাহলে খাস না। এবার তখন তো খাইনি, বাড়িতে কিছু সেভাবে বলেওনি, কিন্তু রাতের বেলাও যখন ওকে খেতে দেওয়া হয় তখন কিন্তু খাবার মুখেও তোলেনি। খাবারটা দেখেই ওর এত মানে গাটা মানে গা গুলিয়ে ওঠে যে ও কিন্তু সেখানে মানে জাস্ট ফেন্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তো সবাই চিন্তিত হয়ে পড়ে, বাবা মা, যে কী হলো। তো তখন ওরা ভাবলো যে হয়তো স্কুলে গিয়ে কিছু উল্টোপাল্টা খেয়েছে, বা খেলতে খেলতে হয়তো কিছু একটা মুখে চলে গেছে। তো ওকে বাড়িতে নর্মাল যে ওষুধ ছিল সেরকম একটা ডাইজেশনের ওষুধ দেয়, ওটা খেয়েও নেয়। কিন্তু খাবার পরেও
মানে হঠাৎ করে ওর এই যে খাবার প্রতি অরুচি সৃষ্টি হয় বা খাবার দেখলেই ও উল্টো দিকে ছুটছে, এইটা কিন্তু ওর মধ্যে শুরু হয়ে যায়। তো বাবা মা বকাবকি করতো, তো সেই জন্য জোর করে কখনো একটু আধটু হলেও খেত, বাট ওর খেতে একদম ভালো লাগতো না। আচ্ছা, বাড়িতে যদি মাছ রান্না হতো, ওর এত মানে ভালো, হয়তো বাড়িতে টাটকা মাছ রান্না হচ্ছে, মাছ ভাজছে ওর মা, সেটা ওর এটা লিখেছে যে একবার এরকম হয়েছিল যে ওর মা মাছটা ভাজছে এবং ও নাকি গিয়ে বলছে যে মা তুমি সব কি পচা পচা জিনিস রান্না করছো। তোর মা বলছে যে আমি মাছ ভাজছি আর তুই বলছিস যে পচা জিনিস রান্না করছি, দেখ কি সুন্দর মাছটা ভেজেছি। এই বলে ওর মা ভাজা মাছ থেকে একটুখানি ভেঙে ওর মুখে দিয়েছে এবং ওর নাকি জিনিসটা এত খারাপ লেগেছে ওর পুরো গা বমি চলে এসছে। তো এইরকম করে আস্তে আস্তে কিন্তু ওর খাবার প্রতি যেমন একটা অনীহা অনিচ্ছে সৃষ্টি হয়, তেমনি বাড়িতে কোনো মানে ননভেজ রান্না হলেই ও কিন্তু মানে থাকতে পারতো না, ওর এত অস্বস্তি হতো, ওর মাথা ধরে যেত, ওর গা গুলিয়ে উঠতো, বমি করতো। মানে ননভেজ খাওয়া তো দূর, ননভেজ রান্না হলেও সে গন্ধ সহ্য করতে পারতো না। তো এরকম হলো, তো ওকে ওদের ওখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার ছিল, তো সেখানে ওকে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু ওর সাথে মানে কথাবার্তা বলে। তো সে না মানে কিছুই কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারে না, যে না সব কিছু ঠিকঠাকই আছে। তাও 2-3টে ওষুধ ওকে দেয়, খাওয়ার রুচি হবে, খাওয়ার পরে খাওয়ার জন্য, খাওয়ার আগে খাওয়ার জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো রকম কোনো প্রভাব পড়লো না, ওর ওরকমই চলতে লাগলো। তো ওর এই খাওয়া দাওয়ার অরিচু নিয়ে তো বাবা মায়ের প্রচণ্ড চিন্তা পড়ে গেল। এইবারে আর একটা সমস্যা এসে শুরু হলো। সেই সমস্যাটা কি? আমি বললাম যে অর্ক কিন্তু ছোট থেকেই খুব দুরন্ত প্রকৃতির একটা ছেলে। মানে বাড়িতে সবাইকে একদম মাতিয়ে রাখা, ঘরের মধ্যে ও থাকলে মানে সবাই টের পাবে যে ঘরে অর্ক রয়েছে। বাজার যাওয়া, দোকান যাওয়া, এগুলো সবই করতো। তো ওর হঠাৎ করে রাতের বেলা যেটা হতো, ওর না ভয় পাওয়া শুরু হলো। মানে ভয় পাওয়া বলতে কীরকম ব্যাপার আমি বলি, সেটা ও লিখেছে যে ওর এখনও অতটা মনে নেই, বাট ওর মা ওকে এগুলো বলেছে পরে, তারপরে ও শুনতো যে ওর না হঠাৎ করেই মানে রাতের বেলাও চিৎকার করে উঠতো, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এরকম বলতো। তারপরে কখনো ও বলতো আমার আমার গায়ে প্রচণ্ড জ্বলছে, আমার গায়ে গরম তেল ফেলে দিয়েছে। তো এই বলে রাতের বেলা সে বাড়ি মাথায় করছে যে আমার পিঠে তেল ফেলে দিয়েছে, গরম গরম তেল ফেলে দিয়েছে, আমার প্রচণ্ড জ্বলছে। তোর মা বাবা দেখছে যে ও চুপচাপ শুয়েছিল খাটের মধ্যে, কোথাও কিছু নেই, গরম তেল তো দূরের কথা। তো ওর পিঠ জামা খুলে ওর পিঠ দেখা হলো, তো দেখছে ওর পিঠেও কিছু নেই। কিন্তু একটা জিনিস দেখা যায় যে ওর পিঠের মানে যে জায়গাটাও বলছে যে ওর প্রচণ্ড জ্বলছে, ওর পিঠের মধ্যে গরম তেল কেউ ফেলে দিয়েছে, তেল ঠেল তো সব তো আসার কোনো প্রশ্নই নেই, কিন্তু ওর পিঠটা না মানে লাল লাল হয়ে যেত মাঝে মধ্যে। আর অর্কর এটা মনে আছে যে ওর কিন্তু প্রচণ্ড কষ্ট হতো। ও নিজে বুঝতে পারতো যে ও বাড়িতে শুয়ে রয়েছে ঘরে ওর বাবা মায়ের সাথে, সেখানে গরম তেল কে ফেলবে আর কেনই বা ফেলবে, এটা তো সম্ভব নয়। কিন্তু ও এটা মাঝে মধ্যেই ওর মনে হতো। আর ও যে ছেলেটা মানে খুব হেলদি না হলেও ওর কিন্তু ঠিকঠাক স্বাস্থ্য ছিল, আস্তে আস্তে ওই যে খাওয়ার প্রতি অনীহা অরুচি তৈরি হলো, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ও প্রচণ্ড রোগা হতে থাকে। আচ্ছা আচ্ছা, এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অর্কর মা কিন্তু মানে বিয়ের আগে থেকে ওর মায়ের যে বাপের বাড়ি মানে অর্কর মামা বাড়িতে খুব সুন্দর করে কিন্তু রাধা গোবিন্দর পুজো হতো। হুম। এবং সেখানে ওদের বাড়িতে মানে ওর মামা বাড়িতে সুন্দর তুলসী বন রয়েছে, সেখান থেকে তুলসী পাতা পেড়ে রোজ শ্রীকৃষ্ণজিকে অর্পণ করা, শ্রীনারায়ণকে অর্পণ করা, এগুলো কিন্তু হতো। এইবারে যখন অর্কর মা বিয়ে হয়ে এই বাড়িতে আসে, সেখানে কিন্তু ওরকম মানে যেহেতু আমি বললাম যে ওর ঠাকুমা বহুদিন আগে মারা গেছিল, তো সেইভাবে কিন্তু বাড়িতে পুজো আর্চা করাটা হতো না। হুম। ওর দাদু একা মানে একা হাতেই যাকে বলে সমস্ত সংসারটা সামলেছিলেন। তো ফলে সেভাবে আলাদা করে যে মানে ঠাকুর ছিল, বাট সেভাবে আলাদা করে যে ঠাকুর সেবা দেয়া হতো 2 বেলা 3 বেলা সেরকম কিন্তু কিছু ছিল না। উনি ওই মাঝে মধ্যে ঠাকুরের সামনে কিছু বাতাসা দিয়ে জল দিয়ে দিতেন, কিছু কিছু দিন উনি সেটাও ভুলে যেতেন। তো আর ওর জেঠিমা যিনি ছিলেন তাহার আবার একটু পায়ের সমস্যা ছিল, আর ওদের ঠাকুর ঘরটা ছিল দোতলায়। ফলে ওর জ্যাঠার যখন বিয়ে হয়, তো বিয়ের পরপরই জেঠিমার হাঁটুতে কিছু ব্যথা ট্যাথার সৃষ্টি হয়, তো সেই জন্য ওর জেঠিমার পক্ষেও সেভাবে পুজো আর্চাটা করাটা সম্ভব হয়নি। অর্কর মা যখন বিয়ে হয়ে এ বাড়িতে আসে, তখন কিন্তু ওর মা নিজে এসে দেখেন যে বাড়িতে ঠাকুর রয়েছে কিন্তু ঠাকুরের সেভাবে সেবা যত্ন কিছুই হয় না। তো তখন উনি নাকি বাড়িতে মানে একবেলা যত ভালো করে ধূপ দ্বীপ ফুল চন্দন দিয়ে পুজো হয়, সেই বিষয়টা উনি নিজে হাতে নেন। এইবারে এই যে ঘটনাগুলো ঘটতে থাকলো ওর মধ্যে, আস্তে আস্তে ও প্রচণ্ড ভয় পেত, প্রচণ্ড রকমভাবে ওর কষ্ট হতো। এই বিষয়গুলোতে না মানে ওর বাবা মা প্রচণ্ডই চিন্তিত হয়ে পড়ে যে ব্যাপারটা হলোটা কি।
মানে ছেলে খাচ্ছে না, ছেলের মানে মাঝে মধ্যেই রাতের বেলা ভয় পাচ্ছে। যে ছেলে সন্ধ্যের পরে খেলতে বেরোতো বন্ধু বান্ধবদের সাথে, যা হয় আর কি, একটা 12-13 বছরের ছেলের জীবন যেরকম হওয়া উচিত। আর আমি এটা বহু বছর আগের কথা বলছি, তো সেই সময় বনগাঁর ওখানে ও যেটা লিখেছে যে প্রচুর মাঠঠাট ছিল, ফলে মানে আউটডোর স্পোর্টস ব্যাপারটা কিন্তু যথেষ্ট ওর লাইফে ছিল ছোটোবেলায়। ফলে খেলাধুলো এগুলো সবই করতো, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে ছেলে খেলতে যাওয়ার জন্য বাড়িতে বকা খেত, সেই ছেলে খেলতেও বেরোচ্ছে না। আমার সব কিছু দেখি যেন একটা খুব ভয় ভয় পাচ্ছে। তো ওর মা না মানে প্রচণ্ড রকমভাবে চিন্তিত হয়ে পড়ে যে ছেলের হচ্ছেটা কি। তো ওর মা ওর বন্ধু বান্ধবের সাথে একদিন কথা বলে যে ওর কোনো কিছুতেও ভয় পেয়েছে কি না বা কিছু। তো ওর বন্ধুরা বলছে না, ওই তো এখন খেলতে আসে না। হুম। তো এরকমভাবে বেশ কিছুদিন যখন চলছে, এরকমভাবে চলতে চলতে ওকে না আবার একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সেটা অ্যালোপ্যাথি ডক্টর ছিল। তো সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তো ডাক্তার কিছু টেস্ট দেন, এবং টেস্টটা যখন করা হয়, সেই টেস্ট করার পরে যে রিপোর্টটা আসে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ওর শরীরে মানে ভিটামিন মিনারেলসগুলো প্রচণ্ড রকমভাবে কমে গেছে, ওর শরীরে রক্ত কমে গেছে। ওকে প্রচুর প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়া করাতে হবে। এবার প্রবলেম হচ্ছে যে সেই সময় অর্কপ্রভ, যে ছেলে মানে মাছ খেতে ভীষণ ভালোবাসতো, সে মাছের গন্ধ মানে বাড়িতে যত ভালো মাছ আনা হোক না কেন, যত টাটকা যত ভালো মাছ আসছে, ও প্রত্যেকটা খালি বলছে পচা মাছ দিয়েছো, আমাকে পচা মাছ দিয়েছো। মানে ওর সামনে ওর মা ওর বাবা খেয়ে দেখাচ্ছে যেটা পচা নয়, বাট স্টিল ও খেতে পারছে না। এইগুলো যখন হচ্ছে, তো তখন না ওর মায়ের একটু সন্দেহ হলো যে ব্যাপারটা কি, আমার ছেলে এরকম কেন করছে। ছেলে মানে প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, মানে একটা জায়গায় বসে পড়লে ওর উঠতে সময় লাগছে, মানে বয়স্ক মানুষদের যেরকম একটা অসুবিধে হয়, ওর যেন তার থেকেও বেশি অসুবিধে হয়ে গেছে। তো তখন না ওর মা ভাবলো যে না, কিছু একটা করা দরকার। তো তখন ওর মা ওদের ওখানেই বনগাঁতেই একজন আছেন, তো তিনি আবার মানে মানুষকে দেখে একটু ঝেড়ে দেওয়া, একটু হাওয়া বাতাস লাগলে সেগুলো ঠিক করে দেওয়া, এই টুকটাক উনি কাজগুলো জানতেন। এবং তিনি একজন ভদ্রমহিলা। তো সেই ভদ্রমহিলা আর কি, ওনাকে সবাই ওখানে ওই মানে দেখাতে ঠেকাতে আসতো, অনেকের নজর লাগা, অনেকের এরকম বিষয়। তো ওর মা ভাবলো যে একদিন ছেলেকে নিয়ে যাবে। তো ও তো যেতে চাইছে না কিছুতেই। আর মানে ওর ক্যারেক্টারিস্টিক্সও অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো, মানে যে ছেলে আগে সবসময় হাসি খুশি থাকতো, সে ছেলে মানে একটু মানে হয়তো একটা জোরে কথা বললেই কেঁদে ফেলতো। মানে একটা খুব ইমোশনাল টাইপের হয়ে গেছিলো। আর ওর হাত ধরলেও কখনো কখনো বলতো তুমি আমার হাত ধরো না, আমার হাতটা খুব ব্যথা করছে, খুব জ্বালা করছে। কিন্তু হাতটা বাইরে থেকে উপর থেকে দেখে কিন্তু কিচ্ছু বোঝা যেত না। যাই হোক, তেমতাবস্থায় ওকে যখন নিয়ে যাওয়া হয়েছে ওখানে, তো উনি তো মানে দেখে অবাক হয়ে গেছে। ওটা বয়স্ক একজন প্রৌঢ়া ভদ্রমহিলা দেখতেন। তো উনি বলছেন যে মানে ওর মাকে নাকি বলেছিল, সেটা ওর সামনেই বলেছিল, এটা অর্করও মনে আছে। তো ও যেটা লিখেছে বা যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো ওই ভদ্রমহিলা ওকে যখনই প্রথমবার দেখে বলছে তুই এটা কাকে এনেছিস, এটা তো ছেলে। তখন ওর মা বলছে হ্যাঁ আমার ছেলে। তখন বলছে ওর তো অবস্থা ভীষণ খারাপ, ওকে তো বান মেরেছে, ওকে তো মৃত্যুবান মেরেছে। এই কথাটা যখন বলে যে ওর তোর ছেলেকে তো মৃত্যুবান মেরেছে, তখন না ওর মা না মানে পুরো মানে মানে দাঁড়িয়ে ছিল ওখানে, মানে একটা জায়গায় দাঁড়িয়ে মানে কথা বলতে পারে, বসারও সামনে একটা জায়গা আছে। মানে ওর মা মানে প্রায় মাথা ঘুরে পড়ে যাওয়ার অপেক্ষা, মানে উপর হয়ে গেছে আর কি। তো উনি ধপাস করে মাটিতে বসে পড়ে। তো ওর মা বলছে যে আপনি কি বলছেন এসব, আমার ছেলেকে কে বান মারবে, তাও আবার আপনি বলছেন মৃত্যুবান মেরেছে। বলছে হ্যাঁ। বলছে তোর মানে ওকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার আগে কিন্তু ওর মা কিছুই বলেনি যে ছেলের এই সমস্যা হচ্ছে বা এই প্রবলেম, কিছুই বলেনি। ওনার ওখানে আর কি কয়েকজনের লাইন পড়ে, একজন একজন করে উনি কথা শোনে। ওকে দেখে প্রথমবার যখন ওই ভদ্রমহিলা বলে যে ওকে তো মৃত্যুবান মারা হয়েছে, খুব মানে জোরালো বান ওর জন্য ওকে মেরেছে কেউ, তখন ওর মানে ওটা নিতে পারেনি। মানে যে কোনো মানুষ এরকম একটা কথা হঠাৎ করে যদি তার সন্তানের সম্পর্কে শোনে, বুঝতেই পারছেন আপনারা সেটা কতখানি শকিং হতে পারে। সেম জিনিসটা ওর মায়ের ক্ষেত্রেও হয়। তো ওর মা না মানে জাস্ট বসে উনি হাউ হাউ করে কাঁদছেন, বলছে আপনি সব কী বলছেন, আমার ছেলেকে কে এরকম করবে, আমি আমি কিছু জানি না, আপনি আমার ছেলেকে বাঁচান। তো তখন উনি বলছেন যে তোর ছেলেকে বাঁচবে না থাকবে আমি তো সেটা বলতে পারছি না, কারণ এই কাজটা যে করেছে সে খুব জোরালো বান মেরেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে বানটা অনেক দিন আগে মেরেছে, ওর উপরে তার অনেক প্রভাব পড়ে গেছে অলরেডি। বলছে আমি জানি না, আমি আমি তো এসব এত এরকম কাজ তো আমি করি না, আর আমি জানিও না ওর কি হবে না হবে। তাও ওনাকে মানে প্রচণ্ড রিকোয়েস্ট করে ওর মা ওখানে প্রচুর কান্নাকাটি করে। তো বলছে যে তোর ছেলের চোখ দুটো দেখ। আর সেই সময় নাকি সত্যি ওর চোখের যে মণি দুটো ছিল
মানে সেই মণি দুটোর উপরে না একটা সাদা সাদা একটা হালকা হালকা মানে কি বলবো একটা পর্দা টাইপের নাকি পড়ে গেছিলো, এটা সবাই দেখেছে। মানে ওই সময় ওর বাড়িতে ওর বাবা মা সবাই মানে ওকে দেখতো, যে চোখের উপরে মানে ভালো করে দেখলে নাকি বোঝা যেত একটা হালকা সাদা মতো পর্দা টাইপের ওর চোখের মধ্যে দেখা যেত। তো ওর মা বাবা তো মানে ওর মা তো মানে মানে প্রচণ্ড কান্নাকাটি করছে, বলছে আপনি আমার ছেলেকে বাঁচান, আমি কিছু জানি না, আপনি যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচান। আর ওর মা তো বুঝতেও পারছে না যে ব্যাপারটা কি হয়েছে, কি করে হয়েছে। তো তখন আর ওর মায়ের এমনই মানসিক অবস্থা, উনি না সব কিছু জিজ্ঞেস করেন যে কে করেছে। উনি শুধু বলছেন আপনি আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে খাচ্ছে না, মাঝে মধ্যে ও রাতের বেলা চিৎকার করছে, বলছে ওর পিঠে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, কখনো বলছে ওর পায়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আর আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু ওর মানে যেখানটাও বলছে ওর জ্বালা করছে বা আগুন লাগিয়ে দিয়েছে বা গরম তেল ফেলে দিয়েছে, সেই জায়গাটা পুরো লাল হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ঠিকও হয়ে যাচ্ছে। তো তখন ওই ভদ্রমহিলা বলছে যে আমার পক্ষে এটা করা সম্ভব নয়, আমি এত শক্তিধর নই। আর তখন উনি বলছেন তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব, সেটা তাহলে বলে দাও, যে মানে কার কাছে গেলে আমি অ্যাটলিস্ট হেল্প পাবো। তো তখন ওই ভদ্রমহিলা বলেন যে ওর যা মানে ও যে স্টেজে চলে গেছে, বলছে যে এই স্টেজ থেকে ওর বান কাটানো মানে একেবারে যাকে বলে অসম্ভব ব্যাপার। বলছে এই বান কাটানো অসম্ভব ব্যাপার। তাও উনি বলেন যে আমি যতটুকু মানে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি যতটুকু সাধনার মাধ্যমে আমি যতটুকু লাভ করতে পেরেছি, আমি সব কিছু দিয়ে চেষ্টা করছি। আর বললো যে যে ওকে যদি কেউ বাঁচাতে পারে একজন, বলছে যে কে, বলছে একজন আছে ওকে বাঁচাতে পারে। তখন বলছে কে ওকে বাঁচাতে পারবে। তো তখন ওই ভদ্রমহিলা যিনি আর কি উনি দেখছিলেন, তো তিনি বলছেন যে দেখ আমি তো প্রার্থনা করব, আমি একটা ওকে তাবিজ দিচ্ছি। বলছে তার থেকেও বড় কথা হচ্ছে ওকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে স্বয়ং তুই, যে তোর যে ইষ্ট দেবতা, তুই যার পুজো করিস, তুই ছোট থেকে যার পুজো করে আসছিস, তিনিই হলেন একমাত্র ভরসা, তিনি হচ্ছেন সর্বোপরি, মাথার উপরে উনি আছেন। হচ্ছে যে বান যে মেরেছে সে মানে জোড়া বান মেরেছে, মৃত্যু বান মেরেছে, তাও আবার জোড়া, মানে যাতে কোনোভাবেই ওর বাঁচার কোনো চান্স না থাকে। তো উনি তখন বলেন যে তুই একটা কাজ করবি, প্রত্যেক দিন রাতের বেলা মানে কয়েকটা কথা ওনাকে বলে দেয় ওর মাকে। বলছে যে প্রত্যেক দিন রাতের বেলা ও যখন শোবে, প্রত্যেক দিনের বিছানার চাদর চেঞ্জ করবি। মানে ওই যে রাতের বেলা যে আমরা বেডে যে শুই, বলছে ও যে খাটটায় শোবে তোদের সাথে, সেই চাদরটা যেন রোজ চেঞ্জ করা হয়। এবং প্রত্যেক দিন সন্ধেবেলা তুই ধূপ দিবি, ধুনো দিবি, ধুনোর মধ্যে একটু কর্পূর দিবি, এবং সেটা দিয়ে পুরো বাড়িতে মানে ওদের বেডরুম থেকে শুরু করে ওদের জায়গা থেকে শুরু করে বলছে পুরো বাড়িতে সেই কর্পূরের ধোঁয়া যেন যায়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বলেছে যে আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা কিন্তু ওর হাতে পরিয়ে রাখতে হবে লাল সুতো দিয়ে। বলছে যা দেখবি যে এই তাবিজ যেন ওর হাত থেকে খুলে কোথাও পড়ে না যায়, মানে হারিয়ে মানে পড়েও যদি যায় তাহলেও কিন্তু ওর গুণ চলে যাবে। মানে যে কোনো তাবিজই নাকি মানে যদি মাটিতে পড়ে যায় তার গুণ কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা একটা বলা। তৃতীয় যেটা বলেছিল, বলেছে যে ওর মানে সামনে মানে ওর চোখের সামনে বা ও যেখানে বসবে বা ওর মানে শরীরের কাছাকাছি, মানে ও যেখানে বসবে বা ওর স্কুলের ব্যাগ সব জায়গাতে একটা করে তোর মানে তুই যে ঠাকুরের পুজো করিস তুই তো মানে এটা কিন্তু এবার এটাও কিন্তু এই অর্কপ্রভুর মা যখন এই ভদ্রমহিলার কাছে গেছিল সেটা কিন্তু উনি বলেননি যে উনি ছোট থেকে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীনারায়ণকে উনি মানেন বা পুজো করেন, সেটাও কিন্তু উনি কী করে জেনে গেলেন জানি না। হয়তো সত্যি যারা ক্ষমতাশালী হয়, যাদের ভিতরে সত্যি কোনো ক্ষমতা থাকে, তারা হয়তো এগুলো অনেক কিছুই করতে পারেন। যাই হোক, তো বলছে যে সেই ঠাকুরের ফুল হোক, চরণে তুলসী হোক, তুই দিবি। তো এই কথাগুলো শুনে সমস্ত কিছু করে তো চলে আসে। তো ওর মা তো মানে বাড়িতে এসে ওর বাবাকে বলেছে, ওর বাবাও প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে। মানে ওর বাবা না মানে ভাবছে মানে বলছে যে আচ্ছা তুমি যে এই জিনিসগুলো শুনে এলে এগুলো কি আদৌ সত্যি, এগুলো কি সত্যিই হয়? তোর মা বলছে তুমি ছেলের দিকে তাকিয়ে দেখো, ও সত্যি কীরকম যেন শুকিয়ে যাচ্ছে। ওর সেই মানে একটা মানুষের মধ্যে দেখবেন একটা জীবনী শক্তি, একটা লাইভনেস থাকে ওর মধ্যে, অর্কর মধ্যে। মানে এমনই অদ্ভুত বিষয়, ও যখন মানে এই টাইমটা ওর পেরিয়ে যায়, মানে ও না সেই সময়টা মানে কোথাও বসে থাকলেও বসেই থাকতো, কোথাও শুয়ে থাকলেও শুয়ে, ওর উঠতে ইচ্ছে করতো না, ওর খেতে ইচ্ছে করতো না। আর মাঝে মধ্যেই মনে হতো যে ওর পিঠে কেউ গরম তেল ফেলে দিয়েছে, কেউ ওর হাতে পায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওর প্রচণ্ড জ্বলতো। এটা কিন্তু স্পষ্ট মনে আছে। যাই হোক, তো এরকম ওকে তাবিজটা তো পরিয়ে দেয়। প্রত্যেক দিন ওর মা শুরু করলো এভাবে বিছানার চাদর চেঞ্জ করা, সন্ধেবেলা ধূপ দ্বীপ তারপরে ধুনো দিয়ে ঘরে দেওয়া।
তো এর মধ্যে 2 দিন যেতে না যেতেই খুব অদ্ভুতভাবে ওর হাতে কিন্তু ওর মা, মানে অর্কপ্রভর হাতে অর্কপ্রভর মা সুন্দরভাবে শক্ত করে একদম ওই তাবিজটা কিন্তু বেঁধে দিয়েছিল। আর অর্ককেও বলে দিয়েছিল যে তুমি কিন্তু এই তাবিজটা একদম খুলবে না। এবার ওকে বলেছিল যে ওই তাবিজটা না খুলতে না, তাহলে ওর ওই ব্যথা জ্বালাটা করবে না। এবার যখন ও তাবিজটা পরে থাকতো, যে 2 দিনও পরেছিল, সেই 2 দিন কিন্তু ও অনেকটাই রিলিফ ছিল। ওই যে ও রাতের বেলা মনে হওয়া বা হঠাৎ করে ওর মনে হতো যে ওর পিঠে খুব জ্বলছে, কাঁধে জ্বলছে, হাতে পায়ে জ্বলছে, সেটা কিন্তু অনেকটা কমে গেছিল। কিন্তু ঠিক 2 দিন পর, মানে ওই তাবিজটা পরে থাকা 2 দিন পরে হঠাৎ করেই ওর মা মানে খেয়াল করে, মানে অর্কপ্রভ তো খেয়ালও করেনি, ওর মা খেয়াল করে যে ওর হাতে ওই তাবিজটা নেই। ভাবুন, যে তাবিজটা মাত্র 2 দিন আগেও পড়েছে এবং ওই ভদ্রমহিলা বারবার করে বলে দিয়েছে ওই তাবিজটা যেন ওর সাথে থাকে সবসময়, সেই তাবিজটা ওর হাত থেকে পুরো গায়েব। তো ওকে জিজ্ঞেস করছে ওর মা যে তুই এটা কোথায় রেখে, তুই কি এটা খুলে রেখেছিস? ও বলছে আমি জানি না এটা কখন খুলে গেল। তো সেই ঘাড়া ঘর তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, সে তাবিজ কিন্তু কোথাও পাওয়া যায় না। এবং তারও 1 দিন পরে ওই তাবিজটা ওদেরই বাড়ির পিছনে একটা ছোট মানে গাছপালা জঙ্গল মতো একটা জায়গা ছিল, সেইখানে খুঁজে পাওয়া যায়। ভাবুন একবার, একটা তাবিজ, সেটা ও ওই পিছনের দরজার পিছনে মানে ওদের ঘরের পিছনে যে একটা ছোট্ট মতো ওদের ঘর ছিল, তো সেখানেরও পিছনে, মানে সেই এতটা পিছনে অর্ক কিন্তু লাস্ট 2 দিনে যায়ইনি। তাহলে আপনারাই ভাবুন যে ওকে কীরকমভাবে জোড়াবান মারা হয়েছে। সেই বানটা কিন্তু যে সে বান না, একেবারে মৃত্যুবান মারা হয়েছিল। সেটা গেল কি করে? এটা নিয়ে একটা সবার মনে প্রশ্ন জাগে। তো এই ব্যাপারগুলো যখন চলছে, তো তখন অর্কর মা তো দিদার সাথে কথা বলে। তো দিদা বলছে যে এ তো ভীষণ খারাপ ব্যাপার, এভাবে তো হতে দেওয়া যায় না। তো দিদা বলছে যে তুই একটা কাজ কর, তুই তো ভগবান শ্রীকৃষ্ণকে এত মান্যি করিস, আমিও এখানে পুজো দিচ্ছি, তো বলছে যে একবার কোনো শ্রীকৃষ্ণজির মন্দিরে, সেটা ইস্কনে হোক বা যে কোনো জায়গায় হোক, গিয়ে একটা ওর নামে একটা পুজো দিয়ে আসি। তো সেই সময় অর্কপ্রভুর মানে মা এতটাই মেন্টালি ডিস্টার্ব ছিলেন, এবং ওনার কাছে তখন ওনার সন্তান সবার আগে। উনি তখন নাকি বলেছিলেন ওনার মা যে আমি কোথাও যাব না, এখন আমি যদি ওকে মানে আমি যদি একটুও চোখের আড়াল করি ওকে, বা ওকে যদি নিয়ে এখন আমি মনে করি যে ঠিক আছে আমি মায়াপুর যাব বা অন্য কোনো মন্দিরে যদি দূরে কোথাও যাই, বলছে তাহলে সেখানেও তোর কোনো বিপদ হয়ে যেতে পারে। উনি তখন বলেন যে আমি আমার ছেলের জন্য আমি বাড়ি থেকেই ঠাকুরকে ডাকবো। আমি আমার বাড়ির মানে ঠাকুর ঘরে যে আমি ওনাকে প্রতিষ্ঠা করেছি, আমি রোজ সেখানে চেষ্টা করি পুজো দেওয়ার, ফুল জল ভগবানকে অর্পণ করার, আমি সেখানেই ঠাকুরকে আমার মনের আর্জি জানাবো। তো ওর দিদা অনেকবার ওর মাকে বলে যে তুই তাহলে ওকে নিয়ে চল, কিছু হবে না। কিন্তু ওর মা বলে না, যদি ভগবানকে ওকে সুস্থ করতে, ভগবান ছাড়া তার ওকে কেউ সুস্থ করতে পারবে না। সত্যি কথাই ওই 2 দিন কিন্তু বাড়ি থেকে বেরোয়ইনি, আর পুরোটা সময় কিন্তু ওর মা ওর সাথে ছিল। ফলে সত্যি সত্যি ওই মানে তাবিজটা যে কী করে মানে বাড়ি থেকে অতটা পিছনের দিকে জঙ্গলের দিকে গিয়ে পড়লো, সেটা সত্যি একটা ভীষণ রকমভাবে অবাক করা বিষয় ছিল। আর এই বিষয়টা অর্ক নিজেও আজ অবধি জানে না যে কী করে হলো। আর এদিকে কিন্তু অর্কর আবার ওরকম জ্বালা পোড়া শুরু হলো। খাবার দেখলে, বাড়িতে ডিম রান্না হলে, মাছ রান্না হলে, মাংস তো বাড়িতে আনাই যেত না, ও এত চিৎকার চেঁচামেচি করতো, সেগুলো কিন্তু আবার পুরোদমে শুরু হয়ে গেল। আর ইন দ্য মিন টাইম অর্কর মা, মানে যাকে বলে নাওয়া খাওয়া ভুলে, শুধুমাত্র ছেলেকে দেখাশুনো করতো, আর বাকি সময়টা উনি ওই ওনার ঘরে যে শ্রীকৃষ্ণজির যে ছবি ছিল সেখানে উনি মানে হত্যে দিয়ে পড়ে থাকার মতো শ্রীকৃষ্ণজির কাছে পড়ে থাকতেন। এবং উনি বারবার শুধু নাকি ঠাকুরকে বলতেন যে আমি তো তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে প্রভু আমি ভালোবাসি, তুমি আমার আমার সন্তানকে ফিরিয়ে দাও। এইভাবে নাকি ওর মা সারাক্ষণ ওভাবে চিৎকার করে করে কাঁদতো আর এরকমভাবে বলতো। আর এদিকে ওর কিন্তু শারীরিক দিক থেকে আস্তে আস্তে অবনতি হতে থাকে, এবং এমন অবনতি হয়ে যেতে থাকে যে আগে যে ও একটু বসে থাকতো, এবার ও আর বেশিক্ষণ বসে থাকতে পারতো না। স্কুল যাওয়া তো বন্ধ হয়ে গেছে, ইভেন ও ঘরে বেশিক্ষণ বসে থাকতে পারছে না। তো এইরকম যখন অবস্থার সৃষ্টি হয়, তখন ওকে হসপিটালাইজড করা হয়। হসপিটালাইজ যখন করা হয়, তো তখন ওখানে যখন মানে ডাক্তারবাবুরা ওকে অ্যাডমিশন নেয় হসপিটালে, তো তারা বলছে যে আপনার ছেলের মানে শরীরে তো মানে কিছুই নেই। বলছে এই ছেলের তো মানে কি বাঁচানো মুশকিল আর কি, কিছুই নেই শরীরে, কোনো পুষ্টি নেই, কিচ্ছু নেই। বলছে ওকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, মনে হলো যেন ওর আরও শরীরে মানে ডিটোরিয়েট করে গেল কন্ডিশন, ঠিকমতো শ্বাস প্রশ্বাসও নিতে পারছিল না।
তো এমন সময় মানে বলে না যে ভগবান যদি চান, মানে ভক্ত যদি সত্যিকারের মন প্রাণ ঢেলে ভগবানকে ডাকতে পারে, তিনি হয়তো সাড়া দিতে বাধ্য, তিনিই তার ভক্তকে ফেরাতে পারেন না। তো ভগবানের কাছে যখন ওর মা এরকম পুরো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, মানে মানে ওর মা বলেছে আমি জল পর্যন্ত খাবো না, তুমি যতক্ষণ না আমার ছেলেকে সুস্থ করে আমার কাছে ফেরাচ্ছ। তো যখন ওই হসপিটালাইজড করা হয়, তারপরে কিন্তু ওর মার হসপিটালেও যায়নি, শুধু ওকে যখন নিয়ে যাচ্ছিল ওর মানে নিয়ে গিয়ে যখন ভর্তি করে, তখন ওই শ্রীকৃষ্ণজির চরণদের যে ওই চন্দন মাখা যে তুলসী ছিল, সেই তুলসীটা ওর মানে বুকের কাছে জামার মধ্যে দিয়ে দেয়। এবং দেওয়ার পরে ওই সেই যে উনি বাড়ি এসে উনি পুরোটা সময় নিজেকে ওই ঠাকুর ঘরে বন্দি করে নেন। ঠাকুর ঘরে যখন উনি বন্দি করে নেন, তো তারপরে এভাবে প্রায় 2 দিন মতো ও ওখানে হসপিটালাইজ ছিল। এবং অদ্ভুতভাবে, যেখানে ডাক্তাররাও মানে ওষুধ স্যালাইন দিয়েও বলছে যে ওর কোনো উন্নতি হচ্ছে না, মানে প্রথম 12 ঘন্টা ওর ভীষণ মানে ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। তারপরে আস্তে আস্তে মানে হঠাৎ করেই যাকে বলে মিরাকেল হলো, যে ওর শরীরে যে আগে ও স্যালাইন নিতে পারছিল না বা ওষুধগুলো ঠিকমতো কাজ করছিল না, সেগুলো আস্তে আস্তে কিন্তু কাজ করা শুরু করে। এবং ও টোটাল 4 দিন হসপিটালে ছিল। 4th ডেতে যখন ওকে বাড়িতে আনা হয়, তখন কিন্তু ও বেশ কিছুটা স্বাভাবিক হয়ে যায়। এবং তারপরে আস্তে আস্তে মানে ডাক্তার তো ওদিকে ওর মেডিকেশন তো চলছিলই, তারপরে ওর মা ওই যে ভগবানকে যে বলেছিল, মানে একদিন নাকি যেদিন থেকে আর কি ওর শারীরিক উন্নতিটা শুরু হয়, ঠিক তার আগের দিন রাতের বেলা যখন মানে এটা নাকি ওর মা নিজে প্রত্যক্ষ করেছে যে উনি ঠাকুর ঘরে বসে বসে ওভাবে কাঁদছে এবং এক মনে ঠাকুরকে ডাকছে, সেই সময় কিন্তু মানে ওই একদম প্রদীপটা খুব টিমটিম করে জ্বলছিল। আর ঘরে ঠাকুর ঘরে উনি আলোও জ্বালাননি, তো টিমটিম করে প্রদীপটা জ্বলছে আর দরজাটা ভেজানো, আর সেই দরজা দিয়ে খুবই সামান্য বাইরের আলো ঢুকছে। তো এমন অবস্থায় ওর মা নাকি চোখ বন্ধ করে যখন রয়েছে, সেই সময় উনি বুঝতে পারেন, মানে দেখবেন আপনি ধরুন একটা ঘরে, অন্ধকার ঘরে আপনি চোখ বন্ধ করে আছেন, সেটা যেমন আপনি বুঝতে পারবেন যে ঘরটা অন্ধকার। আবার আপনি যদি আলোকমণ্ডিত কোনো ঘরে যদি চোখ বন্ধ করেন, তো সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি যে চোখটা বন্ধ করে আছেন সেই ঘরটা আলো আছে, কারণ সেই আলোটা যদি ফট করে আবার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আলোটা বন্ধ হয়ে গেল। তো ওর মা ওরকমভাবে যখন চোখটা বন্ধ করেছিলেন, উনি হঠাৎ করেই ফিল করেন যে ওনার চারপাশটা প্রচণ্ড রকমভাবে একটা উজ্জ্বল আলোয় পুরো মানে আলোকিত হয়ে গেছে। তো ওনার ওভাবে মানে ঠাকুরকে এক মনে শ্রীকৃষ্ণজিকে ডাকছেন, তো সে সময় না চোখটা খুলেন উনি, এবং চোখটা খুলে দেখেন যে পুরো ঠাকুর ঘরটা, এটা ওনার নিজের চোখে দেখা এবং এটা ওনার নিজস্ব এক্সপিরিয়েন্স, যেটা অর্কপ্রভ শেয়ার করেছে, যে পুরো ঘরটা একটা অদ্ভুত রকমের মিষ্টি আলোয় ভরে যায়। এবং সেই আলোটা হচ্ছে কিছুটা হলুদ সাদা আলোর মিশ্রণ। এবং শুধু আলোয় ভরে যায় তা নয়, পুরো ঘরটা থেকে নাকি মানে ওর মা যেটা ওকে বলেছে যে ফুল ফল ভোগ প্রসাদ পায়েস মিষ্টি এসব মিলিয়ে দেখবেন একটা বাড়িতে যদি পুজো হয়, সেখানে ধরুন প্রচুর রজনীগন্ধা ফুলের মালা ঠাকুরকে দেওয়া হয়েছে, সেখানে ভোগ দেওয়া হয়েছে, দেখবেন খিচুড়ি পায়েস মিষ্টি ফুলের মালা সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর মিষ্টি মধুর গন্ধ হয়। ঠিক সেই গন্ধটা উনি পান। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ঘরে একটা সামান্য টিমটিমে প্রদীপ জ্বলছিল, আর দরজাটা ভেজানো ছিল, পুরো ঘরটা কিন্তু অন্ধকার ছিল বলা যেতে পারে। সেখানে ওই ঘরে কি করে এত আলো এলো, কি করে ওরকম একটা মিষ্টি মধুর গন্ধ সৃষ্টি হলো, সেটা ওর মা কিন্তু কিচ্ছু জানে না। এবং ওনার যখন মানে ওই ঘরে ওই সময় ওনার চোখটা ঠিক একদম শ্রীকৃষ্ণজির চোখের দিকে যায়, এবং উনি নাকি ফিল করেছিলেন অর্কপ্রভর মা যে শ্রীকৃষ্ণজি একটু হাসছেন, মানে খুব মৃদুমন্দ করে হাসছেন, এবং মনে হচ্ছে যেন ওনাকে মানে আশীর্বাদ সূচক একটা কিছু উনি বোঝাতে চাইছেন। অদ্ভুত বিষয় হচ্ছে যে সেদিন রাতে ওটা দেখার পরের দিন থেকে কিন্তু অর্কপ্রভর শারীরিক উন্নতিটা শুরু হয়। এবং আলটিমেটলি ও 1 সপ্তাহ 8-9 দিনের মধ্যে ও কিন্তু আবার সুস্থ হয়ে ওঠে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, দুর্বল ছিল কিন্তু সুস্থ পুরোপুরি হয়ে ওঠে। এবং ওর যে সেই জ্বালা করা বা শরীরের যে কষ্ট, সেই বিষয়টা কিন্তু একদম চলে যায়। তো এই বিষয়টা যখন হয়, তো তারপরে তো ওর মানে অর্কপ্রভর দিদা যে ছিল সেও চলে এসেছিল ওদের বাড়িতে, সেই সময় 2-3 দিন ছিল। তো ওর মা তখন ওই মানে অর্কপ্রভর দিদা ওর তার মেয়েকে বলেছিল যে একবার ওনার কাছে এই ব্যাপারটা কিন্তু একবার জানতে হবে যে কে কাজটা করলো। তো তখন উনি আর কি এই অর্কপ্রভর মা এবং দিদা ওরা ওনার কাছে যান।
সেই ভদ্রমহিলার কাছে। তো সেই ভদ্রমহিলা বলছেন, মানে যখন ওরা ঢুকেছে সেই সময় ভদ্রমহিলা কী করে যেন জেনে গেছেন যে ও ভালো হয়ে গেছে, বা ওর উপরে যে মৃত্যুবাণটা করা হয় সেটা সম্পূর্ণ রকমভাবে কেটে গেছে। তো উনি বললেন যে আপনি কী করে জানলেন? অর্কপ্রভর মা আর ওর দিদা জিজ্ঞেস করছে, তখন উনি বললেন যে আমি জেনেছি। তো তখন এরা জিজ্ঞেস করছে যে আচ্ছা, এত বড় ক্ষতিটা কে করলো, কে আমার ছেলেকে এভাবে মৃত্যুবাণ মারলো, তা আবার জোড়া মৃত্যুবাণ? তো তখন বলছে, মানে এটা খুবই মানে লজ্জাজনক বিষয়, সেটা হচ্ছে এই পুরো বিষয়টা, পুরো যে কাজটা ঘটেছিল সেই জিনিসটার পিছনে মানে যে মূল কালপ্রিট ছিল সে হচ্ছে ওর ছোট পিসি। এটা একদম মানে সত্যি ঘটনা, এবং সে বলেও দেয় যে তোমার ছোট ননদ কাজটা করেছে, এবং কাজটা করতে সাহায্য করেছে তোমার ছোট দেও, মানে ওর ছোট কাকা এবং ওর ছোট পিসি, এই দুজনে মিলে কাজটা করেছে। কীভাবে কাজটা করেছে না, যেহেতু ছোট পিসি ওখানেই থাকতো, মানে বনগাঁতেই থাকতো, তো তার বাপের বাড়ি যাতায়াত অনেক বেশি ছিল। তো ওরকমভাবেই একবার এসে একটা খাবারের মধ্যে করে ওকে কিছু একটা খাইয়ে দেয়, এবং আরও যাকে দিয়ে কাজটা করেছিল সে সেখান থেকে একটা বান মারে, খাওয়ার মাধ্যমে ওকে ওকে বানটা মারে, এবং ওকে বাইরে থেকেও কিছু ক্রিয়া আদির মাধ্যমে বানটা মারে, এবং চেয়েছিল যে যদি ওর ক্ষতি হয়ে যায়, ও যদি, তাহলে আর সম্পত্তিটা ও পাবে না, যে ব্যবসা যে অংশীদারিত্বটা সেটাও ছোটো পিসির ছেলে পাবে। এবং ছোটো কাকাকে বলেছিল যে ওর একটা কোনো ক্ষতি করতে চায়, যে এরকমভাবে করলো, কিন্তু সে যে মারা যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে সেটা উনি জানতেন না। তো ওই ভদ্রমহিলা তখন বলেছে যে তোমাকে কিচ্ছু করতে হবে না, যে অন্যায় করেছে সে তার ঠিক শাস্তি পাবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ছোট পিসির মানে ওই ঘটনাটা ঘটারও তো তারপরে সুস্থ হয়ে গেল, এবং এই ঘটনার 1 মাস পরে হঠাৎ করে ওরা একটা কোথাও ঘুরতে গেছিল, সেই ঘুরতে গিয়ে সেখানে একটা ফিস্ট মতো হয়েছিল, খাওয়া দাওয়া ফিস্ট মতো হয়, সেখানে সবাই ঠিকঠাক থাকলেও সেই ফিস্ট করে আসার পরে ওই ছোটো পিসির হাজব্যান্ড এবং তার ছেলে মারাত্মক রকমভাবে তাদের দুজনের কিন্তু ফুড পয়জন হয়, এবং সেই ফুড পয়জনটা এমন বাড়াবাড়ি রকমের হয় যে ওদের দুজনকেই, মানে ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে দুজনই কিন্তু 15 দিন হসপিটালাইজ ছিলেন, এবং শুধু 15 দিন করে হসপিটালাইজ ছিলেন তাই নয়, ওনার হাজব্যান্ডে মানে ছোটো পিসির হাজব্যান্ডের নাকি এতটাই বাড়াবাড়ি হয় যে ওনার লিভারে নাকি একটা মানে মোটামুটি ভালোই একটা প্রভাব পড়ে, এবং যার জন্য ওনাকে মানে কয়েক বছর কি বা সারা জীবনও হয়তো ওনাকে কোনো একটা ওষুধ কন্টিনিউ করে যেতে হবে। তো এটাই হয়তো ভগবান বোঝাতে চেয়েছিলেন যে কারোর অন্যের ক্ষতি করলে নিজের কোনো দিন ভালো হওয়া সম্ভব নয়। তো যাই হোক, তো তারপর থেকে মানে ওর পিসি এবং ওরা ডাইরেক্ট কিছু বলেনি, বাট হাবে ভাবে বিভিন্ন কথাবার্তায় অর্কর মা বুঝিয়েছিল যে তুমি এই কাজটা করেছো এবং তোমার সাথে আমাদের কোনো সেভাবে আমরা সম্পর্ক রাখবো না। তো তারপর থেকে অর্কর ছোটো পিসিরা ওদের সাথে আর অতটাও কথাবার্তা বলেন, এবং বাড়িতেও অতটা আসে না। আর যেটা ওরা বুঝতে পারে যে ছোটো পিসিও হয়তো কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে উনি খুব খারাপ কাজটা করেছিলেন, ওনার এটা করা উচিত হয়নি, এবং তার জন্য ওনাকে কিন্তু প্রচুর সাফার করতে হয়েছিল। এটাই ছিল ঘটনা। অর্কপ্রভুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনারা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সকলের সাথে একটু শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন, সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।